মাধ্যমে বলে গিয়েছিলেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন এই সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আমরা কজনে তার সেই কথার মূল্য বুঝেছি? মহাপ্রভু শ্রী চৈতন্য হতে স্বামী বিবেকানন্দ, আরও কত শত ঈশ্বরের দ্বারা প্রেরিত দূতেরা আমাদের সঠিক পথে চলতে শিখিয়েছিলেন, সুন্দর এই পৃথিবীর প্রকৃতির মাঝে বাঁচার পথ দেখিয়ে গিয়েছিলেন। আমরা কজন পেরেছি সেই পথ ধরে চলতে? সেই শত শত ঈশ্বরের দূতেদের মধ্যে একজনের নাম আমি আমার গল্পের মাধ্যমে আজ তুলে ধরলাম। প্রাচীন যুগ থেকে মনুষ্য সমাজে সৃষ্টি হওয়া বর্ণবিভেদের শ্রেণী বিভাগের বাইরে ছিলেন সেই মানুষটা। সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 শ্রেণীর মানুষ ছাড়াও আরও এক পঞ্চম শ্রেণীর মানুষ, যাদের আমরা চণ্ডাল বলি। আমরা মনে মনে ভাবি এই চণ্ডালরা আচার আচরণে হন দয়া মায়াহীন হিংস্র প্রকৃতির মানুষ। চণ্ডালরা এই জগতে সেকালেও ছিল আর আজকের দিনেও আছে। তবে আজ তারা আমাদের মাঝে ঠাঁই পেলেও একসময় সাধারণ মানুষের সঙ্গে একসাথে বসবাস করা ছিল তাদের পক্ষে ঘোর অন্যায়। অথচ তাদের স্নেহ ভালোবাসা না পেলে আমাদের মৃতদেহগুলো মাংস ভক্ষণকারী প্রাণীগুলো ছিঁড়ে ছিঁড়ে খেত। নদী নালার মাঠে ঘাটে পড়ে থাকতো আমাদের দেহাবশেষ। দূষিত হতো আকাশ বাতাস থেকে শুরু করে আমাদের চারিপাশে সুন্দর করে সাজানো প্রকৃতি। আমাদের সকলের ঘৃণা, অবজ্ঞা, অবহেলাকে উপেক্ষা করে তারা আমাদের সেই সুন্দর পরিবেশকে রক্ষা করতে এক কঠোর যোদ্ধা রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়ে। আজ আমাদের এই গল্পের সেই হর্ষনাথও একসময় অবহেলা, অবজ্ঞা, ঘৃণা উপেক্ষা করে শুধু মরা পোড়ানোর কাজটাই করত না, বহু মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে করেছেন তাদের কঠিন রোগের সুচিকিৎসা। তিনি তার তন্ত্র মন্ত্র দিয়ে করেছেন অপদেবতাদের বিনাশ। আজ হর্ষনাথের জীবনের সেই গল্পই শোনাতে চলেছি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। হর্ষনাথ চণ্ডালের চরিত্রে ইন্দ্রনী ও অন্যান্য চরিত্রে আকাশ, প্রদীপ্ত, বুবাই, অভিযান। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, হর্ষনাথ চণ্ডাল সিরিজের প্রথম গল্প, ডাহুকিনীর কোপ। অবিভক্ত ভারতবর্ষ, ইংরেজির 1911 সাল, ডিসেম্বর মাস। অধুনা বাংলাদেশের চাঁদপুরের কাছেই মেঘনার প্রবল জলরাশি স্রোতের সঙ্গে জীবন মরণ যুদ্ধ চালিয়ে ভাসতে ভাসতে একটা ছোট্ট পানশি সেখানকার এক তীরবর্তী গহীন সুন্দরবনের অজানা এক বালুচরে এসে ঠেকল। পানশিটার দাঁড়বাহক 2টো মানুষ, মাঝবয়সী মাঝি রেজাউল শেখ আর তার সঙ্গী নিজের বছর 15 বয়সী ছেলে জামাল। রেজাউল পানশিটার খোলের উপর দাঁড়িয়ে বালুচরের চরের দিকে তাকিয়ে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে বলল, করছস কি? পানশিটার এইখানেই তট ভেড়াইতে হইল, আর জায়গা পাইলি না? জামাল পরিশ্রান্ত মুখে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কেন আব্বা, কিছু ভুল হয়েছে বুঝি? ভুল করছস মানে? তুই যে কোন চরায় আইনা ভিড়ছস সেই কথা কি জানোস? কেন আব্বা, এটা কোন শহর? এইটারেই কয় ডাহুকিশ্বর। কথাটা শুনেই জামালের গলা শুকিয়ে গেল, বুকের ভিতরটা বেশ কয়েকবার কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বলল, হায় হায় হায়, কোন কি আব্বা, এখন উপায়? অহন পানিতে যা টান, তাতে অন্যসরায় নাও বাইয়া লইয়া যাওয়া মুশকিল যে। রেজাউল বলল, ডরিস না, চিন্তা নাই, আমি তো আসি। আই যখন পড়ছি তখন ফিরা যাওয়ানটাই ঠিক হইব না। আকাশে আলো থাকতে থাকতে কাম সাইডা এইখান দিয়ে চইলা গেলেই হইল। অহন উপরওয়ালাই আমাকে রক্ষা করব। তেমন কিছু বুঝতে পারলে যে কইরা হোক নাও নিয়ে পালাই যাম। জি আব্বা। কথাটা শেষ করে রেজাউল নৌকায় দাঁড়িয়ে চোখ বুজে কিছু একটা বিড়বিড় করে তারপর বলল, নোংর ফেল দিইনি। পানশিটার নোঙর হাতে তুলে নিয়ে সেটাকে ছুঁড়ে দিল চরের নরম পাঁকের দিকে। এরপর দুইজনই জলের মধ্যে ঝুপ শব্দ করে নেমে পড়ল।
শরীরের সমস্ত শক্তি দিয়ে পানসিটাকে ঠেলে তুলতে লাগলো চড়ার দিকে। কিছুটা দূরেই মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থল হওয়ায় জলের টান এখানে প্রবল। গত বছর সাতেক ধরে বর্ষার শুরু থেকেই এখানে শয়ে শয়ে নৌকার মাঝিমল্লা জেলেরা ভিড় জমাত। মোহনায় জাল ফেলে তারা ইলিশ মাছ ধরত। মানুষজনের কোলাহলে মুখরিত হয়ে উঠত ডাহুকি চরের সমস্ত বনাঞ্চলটা। বর্তমানে এই চরে মাঝিমল্লার নৌকা ভেড়ানো তো দূরের কথা, তারা যতটা সম্ভব এই অঞ্চলটাকে এড়িয়ে চলতেই ভালোবাসে। সময়টা এখন শীতকাল, তাই এই সময় নদীর জল খানিকটা কম বলে চড়ার অনেকাংশ নদীবক্ষের ওপর জেগে ওঠে। মধু, কাঠ, মাছ, গোলপাতা, কাঁকড়া এই সব সংগ্রহ করতেই আশেপাশের গায়ের জেলে, বাওয়ালি আর মৌলি সম্প্রদায়ের মানুষেরা দল বেঁধে এইসব ছোট বড় চরে তারা তাদের নৌকো ভেড়ায়। রিজাউল তেমনই একজন বাওয়ালি সম্প্রদায়ের মানুষ, যে এখানকার সুন্দরী, গরান, গেওয়া এসব নানান ধরনের গাছের কাঠ সংগ্রহ করতে আসে। আজও সে তার ছেলে জামালকে সঙ্গে নিয়ে একটা চড়ায় এসে তাদের নৌকো ভিড়িয়েছে। অসীম সাহস, সুচতুর সূক্ষ্ম বুদ্ধি আর অভিজ্ঞতা না থাকলে এই নরকাঞ্চলের ধারে কাছে ঘেঁষতে কেউ সাহস পায় না। এখানে জলে কুমির আর ডাঙায় বাঘ কথাটি বহুল প্রচলিত, আর তার সাথে ইদানিংকালে যোগ হয়েছে আরও একটি কথা, ডাহুকিনীর ডাক, যে ডাক সাক্ষাৎ মৃত্যুর ডাক। এখানকার যে সমস্ত মানুষ সে ডাকের উৎস খুঁজতে গিয়েছে বা এই চড়ায় পা দিয়েছে, সে চিরদিনের জন্য হারিয়ে গেছে এই বনাঞ্চলের বাতাসে। রিজাউলরা ছোট্ট পানসিটাকে তীরের কাছে বাঁশের একটা খুঁটির সঙ্গে বাঁধার পরে নিজেদের কাঁধে তুলে নিল কুঠার, আর পানসির খোল থেকে বার করে নিয়ে এলো কয়েক গাছি দড়ি। নদীর চড়াই উতরাই পার করে দুই বাপ বেটা ঢুকে গেল বনের ভিতরে। দিনের শেষে সন্ধে নামার মুহূর্তে একটা গাছের গুড়ি বেগ কুঠার হাতে নেমে এলো কিশোর জামাল। গায়ের ঘাম মুছতে মুছতে নিজের কাজে ব্যস্ত থাকা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বা, বাসায় ফিরতে হবে নি? দিনের আলো ফুরায় আসতেছে, অহন বড় ডর লাগতেছে আব্বা। নেশাগ্রস্তের মতো এক মনে একটা গাছের গুড়িকে কুঠারের ক্রমাগত কোপ মারতে মারতে রিজাউল বলল, আরে সে যাবুনি, আলো নিপতে এখনো ঢের দেরি আছে। আরও সোয়ামন মতো কাঠ না নিয়ে যেতে পারলি ঘরে চাউল জুটবিনি। ডর নাই, আমি আসি। তুই পানসিতে ফিরি যা, সইয়ের ভিতর এই কাঠগুলানরে থুয়ে দেখিয়ে জলদি যা দেয়নি, আমি আসতেছি। সে যাইতেছি, কোথায় আইসো সেটা ভুলা গেছো নাকি? পড়া নিয়ে আজ ঘরে ফিরতে পারলি হয়, ওইদিকে যে গাঙে উজান লাগছে, এখন না ফিরতে পারলি মুশকিল হইব। হঠাৎ কাঠ কাটা থামিয়ে দিয়ে একটুখানি রাগত গলায় নিজের ছেলের উদ্দেশ্যে রিজাউল বলল, মেলা বকিস নে, 12 বছর ধরে এই আশেপাশে জঙ্গলে কাঠ কাটতেছি। ফিরুম কেমন কইরা হইয়া তোর কাছে হেসে শিখতে হইব আমারে। উজান লাগছে, যা দেয়নি, নিজের কাম কর গিয়া, আমি আইতাছি। কিশোর জামাল তার বাপের মুখে ধমক খেয়ে মুখ কাচুমাচু করে দড়ি দিয়ে কাঠের বান্ডিল বেঁধে নিজের মাথায় তুলে শুকনো পাতায় খস খস শব্দ করে জঙ্গল থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। রিজাউল খানিকটা বিশ্রাম নিতে একটা গরান গাছের গুড়ির উপর নিজের কুঠারটাকে সশব্দে গেঁথে দেয়। শুকনো মাটিতে হাঁটু গেড়ে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা থেকে গামছা খুলে মুখ মুছে নিয়ে তার ক্লান্ত পরিশ্রান্ত দুই চোখের দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে দেখল। প্রায় জামালের মতো বয়সে তার বাপের সঙ্গে সে না জানি কতবার এই সমস্ত জঙ্গলে কাঠ কাটতে আসত। সেসব এখন তার কাছে অতীত। বংশ পরম্পরায় তারা সুন্দরবনের বাওয়ালি সম্প্রদায়ের লোক। এই সমস্ত বনাঞ্চলে কাঠ কাটা আর বৃষ্টির দিনে গায়ের হাওড়ে জাল ফেলে মাছ ধরা, এই হলো তাদের জীবিকা। হঠাৎই রিজাউলের অবচেতন মন একটা অজানা শব্দে ধাতস্থ হয়ে ওঠে। বনাঞ্চলের অনতি দূরের মেঘনার জলরাশির প্রবল ধারার ছলো ছলো শব্দ মাঝে মধ্যেই কানে ভেসে আসছিল, কিন্তু তার সাথেই যোগ হয়েছে আরও একটা অদ্ভুত শব্দ। এমন একটা অদ্ভুত শব্দ যে এখানকার কোনো জন্তু জানোয়ারের হতে পারে না, সেটা সে ভালো করেই জানে। এক মুহূর্তে খেয়াল হলো তার পরনের খাট ধুতিটা কেমন একটা ভিজে উঠেছে। ক্ষণিকের চিন্তায় সে বুঝতে পারল নদীতে ইতিমধ্যেই উজান লেগেছে। কিছু সময়ের মধ্যেই
ধীরে ধীরে সম্পূর্ণ চটটা জলের তলায় ডুবে যাবে। চারিদিক থেকে টুপটুপ করে জলের ফোঁটা পড়ার শব্দ ক্রমাগত নিকট থেকে নিকটতর হয়ে উঠছে। আশেপাশে চেয়ে দেখল চরের ছোট ছোট গাছপালাগুলো ধীরে ধীরে জলের তলায় ডুবে যাচ্ছে। বড় দেরি হইয়া গেল দেখতেছি। কথাটা মনে করে উঠে দাঁড়ায় রিজাউল। চারিদিকে আলো আধারির খেলা শুরু হয়েছে। ঘন গাছের ফাঁক গলে আকাশের দিকে তাকালে সময়ের আন্দাজ পাওয়া মুশকিল। একটা আতঙ্ক ভরা দৃষ্টি নিক্ষেপ করে পায়ের দিকে তাকায় সে। তার পায়ের পাতায় ইতিমধ্যেই জল ছুঁয়েছে। ওদিকে খানিক থেমে থেমে কুককুক শব্দটা আরও যেন তার কাছে এগিয়ে এসেছে। বাতাসে বারংবার ঘ্রাণ নিয়ে বোঝার চেষ্টা করতে থাকে সে। মা বনবিবির উদ্দেশ্যে চোখ বুজে বিড়বিড় করে দোয়া পাঠ করার শেষে এক হাতে তুলে নেয় নিজের কুঠারটাকে। ওদিক থেকে জামালের কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না। তাই দেখে একটা দুশ্চিন্তার মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে সে। পানশিটার ছইতে ফিরে গিয়ে জামালের আলো জ্বালানোর কথা ছিল, কিন্তু এই সময় তার কোনো নিশানি দেখা গেল না। সে আলো না দেখালে রিজাউলের ছইতে ফিরে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। হঠাৎই লবণাক্ত আর জংলা বাতাসে ভর করে একটা তীব্র মাংস পচা আষ্টে গন্ধ নাকে এসে লাগলো রিজাউলের। এখানকার পাকের মধ্যে থেকে আষ্টে গন্ধ পাওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয়। সন্ধ্যের কালিমালিপ্ত অন্ধকারের প্রগাঢ়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই আষ্টে গন্ধটা এখানকার বাতাসে প্রবল হয়ে ওঠে ধীরে ধীরে। অথচ আজ হঠাৎই যেন তার বদলে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে সমস্ত বনাঞ্চল জুড়ে। এ গন্ধ তো পাকের নয়। তবে এই গন্ধটা আজও তার কাছে ভীষণভাবে পরিচিত। মনে করিয়ে দেয় আজ থেকে বছর 10 আগের কথা। আপন চাচার ডাহুক ডাকিনী নামের ভয়ঙ্কর সেই পিশাচিনিতে খাওয়া তার অর্ধেক পচা গলা মৃতদেহটাকে এমনই এক জঙ্গলের মধ্যে থেকে ঘাড় মটকানো অবস্থায় উদ্ধার করতে এসেছিল সে আর তার দলবলের লোকেরা। মাটিতে পড়ে থাকা বৃদ্ধ চাচার খুবলে খাওয়া শরীর সমেত আশেপাশের সর্বত্র কাদার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চাপ চাপ জমাট বাঁধা রক্তের ছোপগুলো থেকে এমনই একটা তীব্র মরা পচা আষ্টে গন্ধে সেই সময় ভরে উঠেছিল এখনকার মতোই সমস্ত বনাঞ্চলের পরিবেশটা। শুধু তাই নয়, এমন কত শত মানুষের যে রক্ত আর পচা মাংস মিশে আছে এখানকার জলকাতায় আর বালুচরে তার হিসেব নেই। কথাটা মনে করতেই এক অজানা বিপদের আশঙ্কায় বুকটা হঠাৎ ইচ্ছাত করে উঠল রিজাউলের। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো একটা কথা, ডাহুক ডাকিনী। গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। শরীরের ভিতর বয়ে চলা রক্তের স্রোত যেন তার গতি কমিয়ে দিতে শুরু করেছে ধীরে ধীরে। একটা অজানা বিপদের আশঙ্কায় বুকটা ধক করে উঠল। সঙ্গের কুঠারটাকে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে অতি সন্তর্পণে এগিয়ে যায় জঙ্গলাকীর্ণ বালুচরের দিকটায়। এই সময় জলের মধ্যে কোনো রকম পদধ্বনি ওঠা মানেই অচিরেই মৃত্যু। তাছাড়াও একটুখানি অসতর্ক হলেই কাদার মধ্যে থেকে উকি দিয়ে জেগে থাকা খাড়া খাড়া শ্বাসমূলের তীক্ষ্ণ ধারালো ফলায় পায়ের তলদেশকে মুহূর্তে এফোড় ওফোড় করে দিতে পারে। সন্ধ্যের ঘনিয়ে আসা অন্ধকারে আনকোরা অনভিজ্ঞ মানুষদের এ পথে চলা মানে জেনে শুনে মরণকূপে ঝাঁপ দেওয়া। রিজাউলের মতো এইসব বনজঙ্গল চষে বেড়ানো মানুষের পক্ষে এমন পরিস্থিতিতে বেঁচে ফেরাটা অসম্ভব বলে মনে হয় না, কিন্তু এই চর আর বাকি চরের থেকে একেবারেই ভিন্ন। এই সমস্ত বালুচরেই তার বসবাস। এই সমস্ত বনাঞ্চলের নিঃশ্বাস প্রশ্বাসে ছড়িয়ে আছে তার ঘ্রাণের বিষ। যার আতঙ্কে ঘর ছাড়া হয়েছে দিনের পর দিন সাধারণ মানুষ। এই জায়গাটা যার চারণভূমি সে হলো ডাহুক ডাকিনী। জোয়ারের জল দুকুল ছাপিয়ে আরও ক্রমশ বৃদ্ধি পেয়ে প্রবল বেগে প্রবাহিত হয়ে চলেছে মোহনার উল্টো দিকে। মানুষকেক সরীসৃপ কুমিরের দল ইতিমধ্যেই জল থেকে উঠে এসে সামান্য জেগে থাকা চড়ায় ছড়িয়ে ছিটিয়ে ভিড় জমিয়েছে। তাদের লোহাতুর জ্বলন্ত চোখের দৃষ্টি গিয়ে পড়েছে অসময়ে হঠাৎই জঙ্গল ভেদ করে বেরিয়ে আসা রক্ত মাংসে গড়া রিজাউলের রুগ্ন তেলচিটে তামাটের শরীরটার উপর। এসব বিপদে অভ্যস্ত রিজাউল নিজের কুঠার সামনে বাগিয়ে ধরে জল কেটে এগিয়ে যায় ধীরে ধীরে। কিন্তু হঠাৎই কুমিরগুলো যেন তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে অতি দ্রুত বেগে ঝুপঝাপ শব্দ করে প্রবল জলরাশির মধ্যে প্রাণ ভয়ে ঝাঁপিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে যায়।
এমন দৃশ্য তার কাছে আজ একেবারেই নতুন। সচরাচর এমন ঘটনা কখনোই ঘটে না। তাহলে আজ হলোটা কি? কুমিরগুলো তাকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল কেন? কিন্তু সেই সময় তার মনের মধ্যে চলা এই প্রশ্নের উত্তরটা এমনভাবে পাবে সেটা বোধহয় সে ভাবতেও পারেনি। সে দেখল তার থেকে হাত দশেক দূরের অন্ধকারের মধ্যে থেকে লাল দুটো জ্বলন্ত চোখ যেন জ্বলে উঠল, আর মুহূর্তেই সেটা সরে গেল। তার সাথে সেই শব্দটা ভেসে এলো কানে। তারপর পুনরায় সেই চোখ দুটো খানিকটা দূরের জঙ্গলের অন্ধকারের আড়াল থেকে যেন আরো একবার উঁকি দিল। এরপর আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে খিলখিলে হাসির তীব্র গর্জনের সাথে সাথে ঝোপঝাপ শব্দ করে তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো একটা হিংস্র অজানা অদেখা সাপদ। নরক থেকে উঠে আসা সাক্ষাৎ মৃত্যুর দূত যেন সে। তীব্র ভয়ঙ্কর সেই শব্দে রিজাউলের সমস্ত শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। সাক্ষাৎ মৃত্যু যেন অতি সন্তর্পণে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রিজাউল এই সময় কি করবে সেটা আর ভাবতেও পারছে না। এই সময় এক বিন্দু নিজের অবস্থান থেকে নড়াচড়া করা মানে ডাহুক ডাকিনীর হাতে নিজেকে খাদ্য রূপে সঁপে দেওয়া। মরা পচা রক্তের আঁশটি গন্ধটা আরো যেন তীব্র হয়ে নাকে এসে লাগলো। এখন তার হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। অন্ধকারের মধ্যে থেকে সেই তীব্র লাল জ্বলন্ত চোখ দুটো আরো নিকট থেকে নিকটতর হতেই রিজাউল দেখল সাপের মতো কিলবিল করে উঠতে থাকা সাপুতটার সাদা চুলগুলো ইতিমধ্যেই তার মুখের উপর এসে পড়েছে। রক্ত শূন্য সাদাটে শুকনো মুখের কোটর থেকে বেরিয়ে আসা সাপুতটার জ্বলন্ত চোখ দুটোর উত্তাপ এবার সে ভালো মতোই টের পাচ্ছে। ওষ্ঠহীন মুখগহ্বর থেকে বেরিয়ে আসা সাদা সদন্তগুলো তার কণ্ঠনালীকে যেন জড়িত করছে বারবার। শীর্ণকায় সাপের মতো তার বক্র শরীরটা রিজাউলের চতুর্পাশে বেষ্টনীতে আবদ্ধ করে ফেলেছে। রিজাউল চোখ বুজে মনে মনে বনবিবির কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে ব্যস্ত হয়ে ওঠে। সাপটার তীব্র কণ্ঠস্বর যেন রিজাউলের মুখের ভিতরটাকে খান খান করে দিতে চাইছে। মুহূর্তের মধ্যে একটা তীক্ষ্ণ ফলার খোঁচার জ্বালা সে অনুভব করল, আর তার সাথে সাথে সেটা তার বুক উটো করে দিয়ে হৃৎপিণ্ডটাকে খানিকটা খুঁচিয়ে দিল। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল রিজাউল, আর তারপরে রিজাউলের সমস্ত শরীরটাকে মুহূর্তের মধ্যে ফালা ফালা করে ফেলল সেই সাপতটা। সেই সময় জঙ্গল ভেদ করে দূরের বালুচর থেকে ভেসে এলো একটা কিশোরের কাতর আর্তনাদ। কণ্ঠস্বরটা শোনা মাত্র সাপতটা একবার ঘুরে তাকালো সেই দিকে। তারপর আবারও একবার তীব্র অট্টহাসির শব্দ করে সে জল কাদার উপর দিয়ে অতি দ্রুত বেগে ছুটে গেল বালুচরটার দিকে। অন্ধকারাচ্ছন্ন সুন্দর বনাঞ্চলের বুক চিরে কুলকুল শব্দে স্রোতস্বিনী নদী মেঘনা তার দুর্বার গতি নিয়ে দুকুল ছাপিয়ে ছুটে চলেছে স্রোতের বিমুখে। ডাহুকির বালুচর সহ আশেপাশের সমস্ত বনাঞ্চলটাই তখন সম্পূর্ণ জলের তলায়। চারপাশটায় জেগে আছে কেবল সাপের মতো এঁকে বেঁকে মাটি ফুঁড়ে উঠে আসা অজস্র অজগর সাপের মতো দেখতে শ্বাসমূলগুলো। সময়ের নিয়ন্ত্রণে ধীরে ধীরে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়তে চলেছে সমস্ত বনাঞ্চলটা। মেঘনার ঢেউয়ের দোলায় দুলতে থাকা ছোট্ট পানসিটা যেন দুর্বার স্রোতের টানে পাড়ি জমাতে চাইছে মেঘনার কালো জলের বক্ষে। বালুচরের খুঁটিতে বাঁধা দড়িটার হাত থেকে যেন চিরকালের জন্য মুক্তি পেতে চাইছে ছোট্ট পানসিটা। সেই সময় ছাইয়ের নিচে হাঁটু গেড়ে বসে লণ্ঠন জ্বালাবার প্রস্তুতি নিচ্ছিল কিশোর জামাল। তার সে প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে বারংবার একটা শীতল দমকা বাতাস এসে নিভিয়ে দিয়ে যাচ্ছিল দেশলাইয়ের কাঠির মাথায় সামান্য জ্বলে ওঠা সদ্যজাত আগুনের শিখাটিকে।
ভারী বিপদে পড়ল সে। লণ্ঠনের আলো পানশিটার খোলের মধ্যে জ্বালিয়ে না রাখতে পারলে তার আব্বার আর এখানে ফেরা হবে না। দিগ্ভ্রান্ত হয়ে অচিরেই হারিয়ে যাবে এই বনাঞ্চলের আড়ালে। এদিকে ঢেউয়ের বদান্যতায় পানশিটার খোলের ভিতর এক স্থানে স্থির হয়ে বসে থাকাও মুশকিল। অহন কি করুন? কথাটা মাথায় আসতেই হঠাৎই একটা গগনভেদী খিলখিল করে তীব্র হাসির গর্জনে ফেটে পড়ল চারিদিকটা। ভয়ে আতঙ্কে জামালের সমস্ত শরীরটা মুহূর্তের মধ্যে কুঁকড়ে গেল। বুকের ভিতরে হৃৎপিণ্ডের গতির সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তার সমস্ত শরীরের কাঁপুনি। আর তার পর মুহূর্তে সে শুনতে পেল একটা মানুষের আর্ত চিৎকার। জামালের আর তখন বুঝতে অসুবিধা হলো না যে এই কণ্ঠস্বরটা কার। নিজের অজান্তেই সে আর্তনাদ করে বলে উঠল, আব্বা, আব্বা। তারপর তার চোখের দুকুল ছাপিয়ে নেমে এলো নোনা জলের ধারা। কিন্তু সেখানেই যে শেষ নয় সেটা কি সে আর জানত? হাতে ধরা দেশলাইটাকে সেটার খোলের গায়ে ঘষতে ঘষতে এক বিন্দু আগুন জ্বলে উঠল, কিন্তু পানশিটার দুলুনিতে লণ্ঠনটা ছিটকে গিয়ে পড়ল ছইয়ের তলার খুলে রাখা শুকনো কাঠের স্তূপের উপর। মুহূর্তেই সেটা ভেঙে চৌচির হতেই তার ভিতরে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ল শুকনো কাঠের উপর। দেশলাইটার সামান্য জ্বলন্ত কাঠিটা সেখানে গিয়ে পড়তেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কাঠগুলোতে। দিশেহারা হয়ে জামাল আগুন নেভাতে উদ্যত হল। তার সেই কর্মব্যস্ততার মাঝে আরও একবার ভয়ঙ্কর সে তীব্র গর্জনের শব্দ বালুচরের খুব কাছ থেকে শুনতে পেল। সেদিকেই একবার দৃষ্টিপাত করতে সে চমকে উঠল। সামনে ওই দুইটা কি জ্বলে? আতঙ্কগ্রস্তের মতো জামাল আর খোলের ভিতর জ্বলে ওঠা কাঠের আগুনটা নেবানোর চেষ্টা করে না, কেবল হতচকিত এবং প্রবল আতঙ্কের দৃষ্টি মেলে চেয়ে থাকে সেই দিকেই। ডাহুকির বালুচর ডুবে গিয়েছে উজানের স্রোতে। বেঁচে আছে কেবল গুটি কয়েক পৌল পাতার গাছ আর অজস্র শ্বাসমূলের শেকড়। কুয়াশার আস্তরণ ভেদ করে দুটো জ্বলন্ত চোখ অতি ধীরে ধীরে এগিয়ে আসছে পানশিটার দিকে। তার সাথে বেশ কিছুটা সময় আগে শুনতে পাওয়া শব্দটা এবার যেন পরিষ্কার শুনতে পেল জামাল। এখন এই মুহূর্তে সেই শব্দটাই তার আরো নিকট থেকে নিকটতর হয়ে আসছে। এই শব্দটা সে প্রথম শুনেছিল পানশিতে ফিরে এসে খোলের মধ্যে কাঠের গাঁটটিগুলো রাখার সময়। তাইলে এই আইয়া ডাকুক ডাকিনির ডাক। কথাটা মাথায় আসতেই জামালের পিছনের চাটাইয়ের ছইটায় তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর তার পর মুহূর্তে জলের উপর একটা ঝুপঝাপ শব্দ করে জ্বলন্ত চোখের দৃষ্টি নিয়ে সেই অজানা প্রাণীটা অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল পানশির খোলের উপর বসে থাকা জামালের উপর। বেসামাল হয়ে জামাল ছিটকে পড়ল প্রবল স্রোতের মধ্যে। জলে পড়তে হিম শীতল ঠান্ডায় তার সমস্ত শরীরটা মুহূর্তের মধ্যেই অসাড় হয়ে গেল। আর তার সাথে সাথেই সে জ্ঞান হারালো। তার অচেতন শরীরটা উজানের টানে ভেসে গেল মেঘনার কালো জলের তোড়ে। পানশির খোলের মধ্যে জ্বলন্ত আগুনের ঝলকানির তীব্রতায় সাপতটা মুহূর্তের মধ্যে তীব্র স্বরে একটা বিকট গর্জন করে উঠে ঝাঁপিয়ে পড়ল বালুচরের দিকে। তারপর কুয়াশা ঢাকা বনাঞ্চলের ভিতর দিয়ে গিয়ে সাপতটা মিশে গেল অন্ধকারে। জলের উপর ভেসে রইল কেবল জ্বলন্ত পানশিটা। কুয়াশা মাখানো অন্ধকারের বুক চিরে তার আলোর তীব্রতা বেশ কিছু সময়ের জন্য আলোকিত করে রাখল ডাহুকির বালুচরের সমগ্র বনাঞ্চলটাকে। কুয়াশার সাথে কাঠজ্বলা ধোঁয়ার আস্তরণ মিলেমিশে গিয়ে বনাঞ্চলের দৃশ্যপট যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এরপর ধীরে ধীরে আতপোড়া পানশিটা কাত হয়ে ডুবে গেল মেঘনার কালো জলে। এই একই সময়ে চাঁদপুর থেকে সামান্য দূরবর্তী স্থানে ডাকাতিয়া নদীর বালুচরে একটা হলদে টিমটিমে আলো বনাঞ্চলের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে নদীঘাটের দিকে। আলোটার মধ্যে একটা দীর্ঘ ছায়া ফেলে ধীরে ধীরে প্রকট হলো একটি মানব শরীর। মধ্যবয়সী, দীর্ঘদেহী, সুঠাম শরীরের গঠন, তেল চিটচিটে চেহারা মানুষটার। ঘাড় অবধি তার কালো লম্বা ঝাঁকড়া চুল, মুখে না কামানো খোঁচা খোঁচা দাড়ি, পুরু কালো ঠোঁটের ওপর পেল্লাই একটা মোটা গোঁফ, কানে মাকড়ি টিকালো নাক, রক্ত জবার মতো লাল দুটো উজ্জ্বল চোখ, কঠিন চিবুক, চওড়া কপালের মাঝ বরাবর লাল সিঁদুরের লম্বা একটা তিলক কাটা, পরনে হাঁটু অবধি খাটো ধুতি, কোমরে একটা গামছা,
গায়ে তার কম্বলের একটা চাদর চড়ানো। এক হাতে একটা লণ্ঠন আর এক হাতে তার লম্বা একটা বাঁশের লাঠি। ডাকাতিয়া নদীর ঘাটের কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে দীর্ঘদেহী পুরুষ মানুষটা। কুয়াশা মাখানো হিম শীতল নিস্তব্ধ পরিবেশে আশেপাশের জঙ্গলের ভিতর থেকে ভেসে আসা এক পাল শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। নদীর জলে আলো ফেলে একবার চেয়ে দেখল মানুষটা। জলটা আপাতত স্থির, আর কিছু সময় পরেই ভাটি লাগবে। এরপর সেখানেই দাঁড়িয়ে থেকে বাতাসে কিসের একটা যেন গন্ধ শুকল সে। তারপর ঘাট থেকে সামান্য কিছুটা জলে নেমে চর ঘেঁষে দক্ষিণ বরাবর জলকাদা ঠেলে বেশ কিছুটা দূরে এগিয়ে চলল মানুষটা। জঙ্গলাকীর্ণ বালুচরের সামনের পাকে নজরে পড়ল কাদা মাখা আত খাওয়া একটা পুরুষ মানুষের মরা। এক ঝাঁক শিয়ালের পাল এসে মরাটার শরীরটাকে নিয়ে টানাটানি করছে। বহু সময় ধরে জলে পড়ে থাকার ফলে ফুলে ভেবে সাদা ফ্যাকাশে হয়ে উঠেছে মরাটা। উলঙ্গ শরীরটার গলা আর ঘাড়ের কাছটার অর্ধেক মাংস খুবলে খাওয়া। মরাটার চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসে সাদা ঘোলাটে হয়ে আছে। এমন ঘটনা তার কাছে আজ আর নতুন কিছুই নেই। প্রায় দিনই এমন বাঘে খাওয়া বা বিষধর সাপের কামড় খেয়ে মরে যাওয়া মানুষের শরীর উজানের প্রবল স্রোতে জলে ভেসে এসে আশেপাশের নদীর চড়ায় গিয়ে ঠেকে। সুন্দর বনাঞ্চলে ভেসে আসা এইসব মরাগুলোর মধ্যে বেশিরভাগটাই হয় মৌলি আর না হয় বাওয়ালি বা জেলে সম্প্রদায়ের মানুষজনের। মধু, মোম, মাছ, কাঠ এসব সংগ্রহ করতে গিয়ে হিংস্র প্রাণীগুলোর আক্রমণে আকছার এমন ঘটনা ঘটেই চলেছে। আর এইসব অবঘাতে মরাগুলোকে খুঁজে বার করে নিয়ে এসে সৎকারের ব্যবস্থা করাই হলো তার প্রধান কাজ। আজও এই হাড় কাঁপানো ঠান্ডায় তার সেই কাজে বিরতি নেই। লোকটা লণ্ঠন হাতে সামান্য এগিয়ে যেতেই চার পাঁচটা শিয়াল মরাটাকে খাওয়া ছেড়ে দিয়ে লণ্ঠন নিয়ে তাদের দিকে এগিয়ে আসা লোকটার দিকে তাদের জল জল দৃষ্টিতে চেয়ে মুখ থেকে অদ্ভুত একটা শব্দ করে কাদার উপর দিয়ে ঝুপঝাপ শব্দ করে ছুটে পালিয়ে গেল জঙ্গলের ভিতরে। লোকটা এবার ভালো করে দেখে নিয়ে হাতের লাঠিটাকে সেখানেই রেখে দিয়ে এক হাতে লণ্ঠন আর অন্য হাত দিয়ে মরাটার একটা পা ধরে কাদা থেকে টেনে তুলে টানতে টানতে নিয়ে চলল শুকনো বালির চড়ার দিকটায়। নদী ঘাটের চড়াই উতরাই পার করে সেই মরাটাকে নিয়ে গিয়ে রাখলো বালুচরের কাছে একটা ফাঁকা অংশে। সেখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ পোড়া ছাইয়ের অজস্র স্তূপ। লণ্ঠনটাকে মরাটার সামনে রেখে সেখান থেকে খানিকটা দূরে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে ঝোপের আড়াল থেকে বেশ কিছু ভারী ভারী কাঠ দুই হাতে কাঁধে তুলে নিয়ে এসে মরাটার সামনে এনে রাখল। তারপর বেশ কিছু সময় ধরে কাঠ দিয়ে চিতা সাজিয়ে মরাটাকে দুই হাতে গোলবাজা করে তুলে শুইয়ে দিল। লণ্ঠন থেকে সামান্য কেরোসিন কাঠের শুকনো কাঠের উপর ফেলে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলে উঠতেই এক মনে সেখানে দাঁড়িয়ে মরাটাকে পুড়তে দেখল লোকটা। মাঝে মধ্যে একটা লম্বা কাঠ দিয়ে খুঁচিয়ে চিতার আগুনটাকে উস্কে দিতে লাগলো। কুয়াশা মাখানো সমস্ত বালুচরটায় একটা হিম শীতল বাতাস বয়ে চলেছে অবিরাম। দূরে দাঁড়িয়ে থেকে লোকটা আগুনের সামান্য উত্তাপের পরস্পের সানন্দে উপলব্ধি করতে মাঝে মধ্যেই সামান্য এগিয়ে আসছে চিতার আগুনটার দিকে। এরপর একটানা অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে মরাটা সম্পূর্ণ পুড়ে যখন ছাই হয়ে এলো, তখন আবারও লোকটা লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে গেল ডাকাতিয়া নদীর চরের সেই ছোট্ট ঘাটটার দিকে। হাতের লণ্ঠনটাকে উঁচু করে তুলে ধরে বার কতক এদিক ওদিক চেয়ে দেখল নদীতে ভাটি শুরু হয়েছে। ডাকাতিয়া নদী মিশে গেছে দূরে কোথাও মেঘনার সাথে। ঘাট থেকে আবারও খানিকটা নিচে নেমে হাঁটতে হাঁটতে চলল সেই পুনরায় একই স্থানে, যেখান থেকে মরাটাকে সে উদ্ধার করেছিল। কাদার উপর তখন পড়ে থাকা তার বাঁশের লাঠিটাকে খুঁজে পেয়ে হাতে তুলে নিল। তারপর পিছনে ফিরতেই দু পা এগিয়ে যেতেই কি যেন একটা তার যাত্রা পথে বাধার সৃষ্টি করল। পুনরায় পিছনে ঘুরে আলো ফেলতেই চট্টার খানিকটা দূরে দেখতে পেল আরও একটা মানুষের শরীর। হ্যাঁ, মানুষই বটে, তবে সেটা একটা কিশোর বয়সী ছেলে। তার অর্ধেক শরীরটা তখনও জলে আর অর্ধেকটা গাছের শেকড়ের সাথে আটকে আছে। পুনরায় লণ্ঠনটাকে উঁচিয়ে ধরে অতি দ্রুত সেই দিকেই এগিয়ে গেল লোকটা। শিকড়ের ফাঁক থেকে ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে
তার রক্ত জবার মতো লাল চোখ দুটো যেন ধক করে জ্বলে উঠল। ছেলেটা মরেনি তাহলে, এখন তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। লোকটার সাথে সাথে লণ্ঠন আর লাঠি চড়াই রেখে দিয়ে নিজের শরীর থেকে কম্বলের চাদরটাকে খুলে সেটাকে দিয়ে কিশোর ছেলেটিকে সম্পূর্ণ জড়িয়ে দিল। এরপর নিজের কোলে তুলে নিয়ে খুব সন্তর্পণে জল কাদা ঠেলে ঘাট পেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে একে বেঁকে চলে যাওয়া সরু পথটা ধরে খুব দ্রুত সে চলে গেল। রাত তখন প্রায় গভীর। ডাকাতিয়া নদীর বালুচরের কাছে পড়ে রইল কেবল একটা বাঁশের লম্বা লাঠি, আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশটার প্রাণবিন্দু হয়ে জেগে রইল জ্বলন্ত সেই লণ্ঠনটা। নিশাচর পাখির দলের হাঁক ডাক আর শেয়ালের কলতানে মুখরিত হয়ে উঠল বনাঞ্চলের পরিবেশটা। ঘন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুটিরের ভিতর খড়ের উপর চাদর পেতে শুয়ে রাখা আছে জামালের অবচেতন শরীরটাকে। বাঁশের বেড়ার এক ফালি সংকীর্ণ ঘরটার মাঝখানে জ্বলছে একটা টিমটিমে লণ্ঠনের আলো। সেই আলোর একটা দীর্ঘ ছায়া বেড়ার দেয়াল আর খড়ের ছাউনির উপর দুলে দুলে উঠছে। কম্বলের চাদরটাকে দুই হাতের মুষ্টিতে আঁকড়ে ধরে জামাল তখন প্রবল ঠান্ডায় থরথর করে অনবরত কেঁপেই চলেছে। তার মাথার কাছে বসে আছে তখন দীর্ঘদেহী লোকটা। জামালের কপালে জল ন্যাকড়া ভিজিয়ে মাঝে মাঝেই ঠেস দিচ্ছিল সে। মুখে একটা অদ্ভুত শব্দ করে জামালের মুখ থেকে বেরিয়ে এলো একটা কথা, পানি পানি পানি। দীর্ঘদেহী লোকটা একটা মাটির খুঁড়িতে করে জল নিয়ে জামালের মুখের ভিতর অল্প অল্প করে ঢেলে দিল। জলটা সামান্য গলার ভিতরে পড়তেই জামাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কিছুটা আরাম বোধ হতেই আতঙ্কগ্রস্তের মতন বড় বড় চোখে তাকিয়ে ধরফড়িয়ে উঠে বসল সে। চোখের সামনে এমন একটা জলদস্যুর মতো মানুষকে দেখতে পেয়ে সেই তার পিছনে থাকা বেড়ার দেয়ালটার গায়ে কোনো রকমভাবে কাঁধ হয়ে বসে কাঁপতে লাগলো। ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে সে বলে উঠল, আমারে মারবেন না, আমারে মারেন না, দয়া কইরা আমার সাইরে দেন আমারে। কথাটা বলে কাঁদতে লাগলো সে। দীর্ঘদেহী মানুষটা সে কথায় তেমন অবিচলিত না হয়ে স্থির দৃষ্টিতে জামালের দিকে একভাবে তাকিয়ে থেকে খানিক পরেই একটা গম্ভীর কণ্ঠস্বরে সে বলে উঠল, ডরিস না, ভয় নাই ছোকরা, আমি তোরে মারুম না। নদীর চড়ায় পইরাছিলি, সেই হান থিকা তরে তুইলা না নিয়াইলে এই রাইতের বেলায় বাঘে টাইনা নিয়া তরে সাবার কইত, বুঝিস? অহন সুপ কইরা শুইয়া থাক দেহি। তোর গা তো দেখতাছি গরম, তা ভয় পাইছিস কিসে? জামাল এতগুলো কথা শোনার পরে খানিকটা ধাতস্থ হলো। তারপর তার সামনে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, ডাহুকিনি। লোকটা বলল, বুঝতে পারছি, হালার মাগিটা কাউরে সারতাছে না দেখছিছি। তার ডাহুকির সরায় যাই না শুই না মরতে গেছিলি বুঝি? জানোস না কিছু? একা গেছিলিস বুঝি? আব্বার সাথে ছিল। তা তোর আব্বাই কই? জামাল প্রশ্নটা শুনেই হঠাৎই কেঁদে ফেলল। লোকটা বলল, বুঝছি, আর কইতে হইব না। মাগিটায় তোর আব্বারে সাবার করছে, এ আর নতুন কি? হালার রাক্ষসী মাগির আর নাদা ভরতাছে না দেখতাছি। কি হয়েছিল কি? জামাল দুই হাত দিয়ে তার চোখের জল মুছে দিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটাকে খানিকটা শোনায়। লোকটা ঘটনাটাকে সেভাবে যে আমল দিল না সেটা জামালের কথার শেষে লোকটার উত্তরে সেটা পরিষ্কার বোঝা গেল। সমস্তটা শুনে লোকটা বলল, বেশ হইছে, তা তোর নাম কি, বাসা কোথায়? জামাল একটুখানি স্বাচ্ছন্দ্য বোধ করতেই বলল, আমার নাম জামাল উদ্দিন, হক মুন্সিগঞ্জে পদ্মার পাড়ে আমার বাসা। তোর আব্বায় কাম কি করত? মোর আব্বাই ঝড় ঝলার দিনে পদ্মার হাওড়ে মাছ ধইরা আমাকে সার ভাই বোনের পেট চালাইতো, আর সারা বছর ধইরা আমার আব্বাই এই জঙ্গলে কাঠ কাইটা নিয়া গিয়া আমাকে সংসার চালাইতো।
আব্বা আমার মহিলা গেছে, কখন কখন আমাকে কি হইবে, আমাকে কি হইবে। কথাটা বলেই আবারও জামাল ফুঁপিয়ে কেঁদে উঠল। লোকটা বলল, কান্দিস না, অহন কাইন্দা কোনো লাভ হইব না তোর। উপরওয়ালার উপর ভরসা রাখ, সব ঠিক হইয়া যাইব। তোর পেটে ক্ষুধা লাগি নাই? জামাল কাঁদতে কাঁদতেই বলল, ক্ষুধা লাগছে। খাড়া, ব্যবস্থা করতাছি। লোকটা উঠে চলে গেল ঘরটার এক কোণে। সেখানে রাখা একটা মাটির হাঁড়ি থেকে গোটা দশেক বাতাসা আর একটা মাটির খুঁড়িতে করে খানিকটা জল নিয়ে এসে বলল, নে, এইটা খা। জামাল হাত বাড়িয়ে বাতাসাগুলোকে নিয়ে এক একটা করে মুখে পুড়তে লাগলো। খেতে খেতে সে বলল, আপনি আপনি কি ডাকাইত? লোকটা একটুখানি মুচকি হাসি হেসে বলল, না ছোকরা, আমি কোনো ডাকাত না, আমি হইলাম গিয়া চণ্ডাল। জামাল খাওয়া থামিয়ে বলল, সন্ডাল? সে আবার কি গা? চণ্ডাল, চণ্ডাল তারেই কয় যে মানুষের মরারে সীতায় তুইলা পুড়ায় দেয়। ধুর, ওইরা তো ডোম কয়। আইসা, আপনার নাম কি সন্ডাল? লোকটা গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, হর্ষনাথ, আমার নাম হর্ষনাথ চণ্ডাল। জামাল সেই কণ্ঠস্বর শুনে খানিকটা ভীত হয়ে পড়েছিল। সেটা লক্ষ্য করে হর্ষনাথ বলল, দেখ ছোকরা, এই নদীর চড়ায় মাঝে মধ্যেই মরা ভাইসা আসে। সেইগুলারে শেয়াল বাঘে খাইয়া ফেলনের আগে তারে তুইলা আইনা পুড়াই দি। এই হইল আমার কাম। জামাল আবার একটা বাতাসা মুখে দিয়ে জল খেয়ে বলল, এতে আপনার পেট চলে? হর্ষনাথ বলল, না, তাতে কি আর চলে? এই কাজের জন্য কেউ আমারে একটা কানা করিও দেয় না। আমি কবিরাজি জানি, তন্ত্র সাধনার কিছু কিছু জানি। এইসব কইরাই আমার সইলা যায়। গায়ের লোকজন এইদিকে আসে কম। আমার কোনো পরিবার নাই, একাই থাকি। আজ এইখানে, কাল ওইখানে, মন যেইখানে চায় ঘুইরা বেড়াই। কিছুদিন এক জায়গায় বাসা বাইন্দা থাকি, আবার মন চাইলে সব সাইরা দিয়া বাইরে পড়ি। হ্যাঁ, লোকে আমারে দেখলে ভয়ে দূরে পালায় যায়। হগলে কয় আমি নাকি ডাকাইত। যারা আমারে চেনে তারাই আমার কাছে আসে। অবশ্য ঠেকায় না পড়লে কেউ আমার খোঁজ খবর করতে আসে না। ওই যে কথায় আছে না, কাজের বেলায় কাজী, কাজ ফুরাইলেই পাজি। আমার অবস্থাও ঠিক তাই, বুঝলা ছোকরা? আমি চণ্ডাল বইলা অগলে আমারে কয় আমার নাকি নিচু জাত। আমার ছায়া মারাইলে আর সব মানুষের ক্ষতি হইব, ওইয়ার জন্যই আমি সবার থিকা দূরে দূরে থাকি কইতে পারো। গত বছর এই ডাকাতিয়ার সরে আইসা বাসা বাঁধছিলাম, আবার মন চাইলে অন্য কোথাও পাড়ি দিমু। কি পেট ভরছে এইবার? জামাল এইবার একটুখানি স্বাভাবিক হয়ে বলল, হ, খুব ক্ষুধা লাগছিল বটে। এইবার শুইয়া পড় দেহি, আমার আবার ঘাটের দিকে যাওন লাগবো। মরার খোঁজে যাইবেন বুঝি? না, মরার খোঁজ কইরতে আবার সকালে যামু। ওই তরে তখন নদীর সর থিকা নিয়াইতে গিয়া ফিরা আসনের সময় আমার লণ্ঠন আর লাঠিখান রে সেই হানেই ফেলায় আইসি, এয়াই আনতে যাইমু। ভয় নাই, এই হানে ঢোকনের সাহস কোনো ব্যাটার নাই। মন্তর দিয়াই বাসাডারে বাঁধা কইরা রাখছি, তারা আইলেও ফিরা যাইতে হইব। জামাল ভয়ে ভয়ে শুয়ে পড়ে। তারপর কম্বল মুড়ি দিতেই হর্ষনাথ তার কপালে হাত দিয়ে বলল, অহনো গরম, ঘুমায় পড়ে দেখি, সকালবেলায় সব ঠিক হইয়া যাইব। কথাটা বলে হর্ষনাথ জামালের মাথার কাছে রাখা লণ্ঠনের আলোটাকে সামান্য কমিয়ে দিয়ে বাঁশের বেড়ার দরজা খুলে বাইরে অন্ধকারে বেরিয়ে গেল। দরজাটা একটা মর্মর শব্দ করে বাইরে থেকে বন্ধ হয়ে গেল।
আজিমগঞ্জের মোড়াম বিছানো এবড়ো খেবড়ো পথ ধরে ঘন কুয়াশার চাদরে মোড়ানো চার বেয়ারার পালকি বাহকের দল একটা পালকি কাঁধে এগিয়ে চলেছে বেতুয়া গ্রামের দিকে। পালকি বাহকদের সমস্বরে আওয়াজ শোনা যাচ্ছে। পালকিটার সামনে কুয়াশার চাদর ভেদ করে অতি দ্রুত লাঠি হাতে হেঁটে এগিয়ে চলেছে পথপ্রদর্শক পালোয়ানটি। সেই সময় পালকিটার ভিতর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক পর্দা সরিয়ে বাইরেটায় সামান্য বুক বার করে পালকিটার সামনে লাঠি হাতে এগিয়ে চলা লোকটাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বিরক্তিসূচক কণ্ঠে বলে উঠল, তা হ্যাঁ রে গোবিন্দ, বেতুয়া গাঁর কদ্দূর রে? এই সামান্য পথটুকু যেতে প্রায় 1 প্রহর পার করবি নাকি তোরা? পালকিটার সামনে চলা লোকটি উচ্চস্বরে বলল, এই তো আয়া পড়ছি কর্তা, আর মোটে 1 ঘড়ি সময় লাগবে। বৃদ্ধ ভদ্রলোকটি দাঁত কিরমির করে বলে উঠল, সারাক্ষণ খালি বইয়ে বইয়ে খাইতে খাইতে তবে গতরে কেবল তেল বেরিয়ে গেছে দেখতেছি। সামান্য পথটুকু আইতেই তখন গতরে সব জং ধরে গেল। যত সব কুড়ের দল রে মায়না দিয়া পুষিয়ে রেখেছে আমাকে রায় বাহাদুর মশাই। যত উটকো ঝামেলা সব আমার ঘাড়ি এসে পড়েছে। আরে টান টান, আরো জোরে টান হালার বেটারা। পালকি বাহকদের কণ্ঠস্বরের হুম না রে হুম না শব্দটা আরো তীব্র হয়ে উঠল। পালকির গতি আরো খানিকটা দ্রুত হল। এরপর ধীরে ধীরে কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেল সমস্ত দৃশ্যটা, তার সাথে পালকি বাহকদের সমবেত কণ্ঠস্বরটাও। ঘন জঙ্গলে ঘেরা এক চিলতে ফাঁকা জায়গার মধ্যে হোগলা পাতা, খড় আর বাঁশের বেড়া দিয়ে তৈরি ছোট্ট কুটিরটা পাখিদের কলতানে জেগে উঠেছে যেন। দক্ষিণে প্রবাহিত ডাকাতিয়া নদীর প্রবহমান জলরাশির কুলকুল শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। ভোরের মৃদুবন্ধ ঠান্ডা বাতাস বয়ে এসে কুটিরের ঘরের ছাউনি আর হোগলা পাতার গুলোতে যেন আলোড়ন তুলেছে। সেই সময় সবেমাত্র ঘুম ভেঙে জেগে ওঠা জামাল শরীরের জড়তা ভেঙে উঠে বসে বিছানায়। চারিদিকে তাকিয়ে একবার ভালো করে দেখে নেয় সে। গতকাল রাত্রের সেই হর্ষনাথ চণ্ডালের কথাটা মনে পড়ে যায়। দেখলেও সেই লোকটা ঘরের কোথাও নেই। কনকনে ঠান্ডা বাতাসের পরশ পেয়ে বার কত কেঁপে উঠল সে। তারপর মনে মনে গতকাল রাতের কথাগুলো আবারও ভাবল। হর্ষনাথ থাইলে কি রাইতে ঘাট থেকে ঘরে ফিরে নাই? কথাটা ভেবে সে কম্বল মুড়ি দিয়ে বিছানা থেকে উঠে ঘরটার দরজার দিকে অগ্রসর হতেই বাইরের খানিকটা দূর থেকে এক দল লোকের সমস্বরে শুনতে পেল একটা শব্দ। কুটিরের খুব নিকটে এসে শব্দটা থেমে গেল। তারপর সে শুনতে পেল একটা খটখট শব্দ। কেউ একজন যেন কুটিরের প্রায় দরজার কাছে এসে গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, হর্ষনাথ, ও হর্ষনাথ, বাসায় আসো নাকি? দেখো তোমার লোকে কে দেখা করতে এইছেন। হর্ষনাথ। সেই সময় আরো একজন বৃদ্ধ ভদ্রলোকের কণ্ঠস্বর বলে উঠল, কুম্ভকর্ণের জাত ভাই, ঘুম আর ভাঙে না। ভাইঙ্গে ফেল দরজা খান দেখি। বেটা ঘরের মধ্যে সেদ হয়ে বসে আছে। বেটার ঘাড় ধরে বাইর করে নিয়ে আয়। লাট সাহেবের বেটা কোথাকারে। জামাল এবার ভয় পেল। ইনারা আবার কারা? বেটারা কয় কি? কোনো জমিদারের লোকজন বদলাই তো মনে হয়েছে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে জামাল, আর খুলতেই দেখল দরজার প্রায় সামনেই একজন দশাশই চেহারা পালোয়ান লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তার পিছনের খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা সুসজ্জিত পালকি। ভিতর থেকে একটা টাক পরা বৃদ্ধ লোক মুখ বার করে হা করে তার দিকেই মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে চেয়ে আছে। বৃদ্ধের পরনের পোশাক আশাক দেখে জমিদার বলেই মনে হলো জামালের। লোকটি তার দিকে চেয়ে থেকে উচ্চস্বরে বলে উঠল, কি রে, এটা আবার কোন ব্যাটারি? জামাল কথাটা শুনেই থতমত খেয়ে যায়। জামালের সামনে দাঁড়িয়ে থাকা পালোয়ান গোছের লোকটা বলল, তুই আবার কার সাবাল রে? তোরে তো ইয়ানে কখনো দেখি নাই।
হর্ষনাথ কই? ভিতর থেকে তারে ডাইকান। জামাল ভীত কণ্ঠে বলল। সে বাসায় নাই, ঘাটের দিকে গেছে। পালোয়ান লোকটা বলল, ও তা যা, ঘাট ঠিকা তারে ডাইকা নিয়ে আয়। কইবি কিশোরগঞ্জের জমিদারের নাই রায় মশাই আইছেন, তার লগে কিছু কথা আছে, খুব জরুরি দরকার, বুঝছস? যা যা শিখির যা। জামাল খানিকটা রাগত গলায় বলল, আমারও তো সময় নাই, আর আমি ঘাট চিনিও না। হেইয়া কোন দিকে? মুই এইখানে নতুন আইছি। তোমার যত নতই দরকার তখন তুমি নিজা গিয়া ডাকানো না। ওরে বাবা, এ তো দেখতেছি একেবারে বিষধর সাপের মতো ফোস কইরা উঠতেছে। তবে রে তোর বিষ দাঁত আমি ভাঙাই ফেলাবো। তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা কইস ছোকরা? এই বলে পালোয়ান লোকটা লাঠি উঁচিয়ে জামালকে মারতে উদ্যত হলে মুহূর্তের মধ্যে সমস্ত কুটিরটা একটা গুরুগম্ভীর শব্দে যেন খানিকটা নড়ে উঠল। তার সাথে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকজন। খবরদার! হর্ষনাথ কুটিরের পিছনে ঝোপঝাড় ভেঙে ভিতর থেকে বেরিয়ে এসে কথাটা বলল। সেই পালোয়ানটা সহ সবাই যেন ভয়ে কেমন পাথরের মতো এক জায়গায় স্থির হয়ে গেল। পালোয়ানটা দেখল কুটিরের পিছন থেকে ঝোপঝাড়কে উথাল পাথাল করে দিয়ে যেন সেখান থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ একটা জমদূত। দস্যুর মতো তার চেহারা, পরনে একটা হাঁটু অবধি কালো ধুতি ছাড়া তার সর্বাঙ্গে এমন হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডায় একটা সুতোর ছোঁয়াও নেই। মনে মনে সে ভাবল, আপনি এই কি সেই হর্ষনাথ চন্ডাল নাকি নাকি সাক্ষাৎ জমদূত? পালোয়ানটার সম্বিত ফিরে এলো আরো একটা কঠোর গুরুগম্ভীর শব্দে। ছোকরার গায়ে হাত পড়লে তগ হগলেরে মাইরা তগ হাত পা বাইন্দার ডাকাতিয়ার পানিতে এক্ষুনি ফেলাই দিমু। না 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 না, আর বলবইও না। তোমার লোকের গায়ে হাত দিব? সে সৎ সাহস কি আমার আছে হর্ষনাথ? তুমি হইলে কি আমার? হর্ষনাথ এগিয়ে এসে কথাটার মাঝখানে রাগত স্বরে বলল, এইখানে তোমাগো কি কাম? পালোয়ানের পিছনে দাঁড়িয়ে থাকা পালকিটা থেকে বৃদ্ধ ভদ্রলোকটি বাইরে বেরিয়ে এসে গায়ে শালের চাদরটা ঠিক করে নিয়ে খানিকটা এগিয়ে এসে বলল, তুই সর 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 দেখি গোবিন্দ, তবে দ্বারা কিচ্ছু হইব না, দেখতে আসি। বলছিলাম কি হর্ষনাথ, তোমার লাইগে দু একখান কথা কন এসছিল, এই আর কি। তাই এত দূর থেকে সাত সকালে তোমার কাছে চলে এলাম। হর্ষনাথ কুটিরের দুয়ারে রাখা মাটির একটা হাড়ি হাতে তুলে নিয়ে বলল, তাই ইহানে কি মতলবে রায় বাহাদুরের খাজানসি ক্ষিতীশ রায় মশাই? ও বাবা, কি পরম সৌভাগ্য আমার, তুমি আমার নাম কেন তাইলে জানো দেখতেছি। তা বেশ ভালো। আমি আপনাগো হগল রেই চিনি, আপনাদের কিশোরগঞ্জে আমার যাওয়া আছে। তাই ইহানে হঠাৎ কইরা কি মতলবে আইছেন শুনি? মতলব? সি 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 সি, কি যে বলো হর্ষনাথ, মতলবে কেন আসবো? তোমার লেগে এসেছিলাম একখান সাহায্য চাইতে, মানে একখান কাজ আর কি। তবে যদি কাজটা করতে পারো তাইলে তোমার এই জমি আমি তোমার নামে করে দেব। আর তাছাড়া সাথে আরও কিছু বকশিসও দিতাম, এই আর কি। এই যে। কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে নিজের কোমর থেকে একটা ছোট্ট পুটুলি বার করে সেটাকে ধরে বার কতক ঝাঁকিয়ে ঝনঝন শব্দ করে বলল, এতে যা আছে তাতে তোমার এই হদ্দশাটি আশা করি কেটে যাবে। নাও ধরো হর্ষনাথ, এতে 50 স্বর্ণমুদ্রা আছে, বুঝছো? নাও ধরো। হর্ষনাথ পুটুলিটার দিকে তাকিয়ে জামালের উদ্দেশ্যে বলল, জামাল, তুই যা দাতুন কইরায়, আমি নাস্তা নিয়ে আইছি, ঘরের ভিতর কলা পাতা দিয়া ঢাকা দিয়া আছে, আইসা খাইয়াল। জামাল ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই হর্ষনাথ তার হাতে একটা ছোট্ট নিমডাল ধরিয়ে দিয়ে বলল, বাসার পিছন দিক দিয়া সুজা সইলা যা, ঘাট পাবি, যা, ভয় নাই। জামাল কথাটা শুনে সেই দিকেই চলে গেল। এইদিকে রায় বাহাদুরের বৃদ্ধ খাজাঞ্চি মশাই হর্ষনাথের এমন একটা আচরণে মনে মনে ভীষণভাবে ক্ষিপ্ত হলেন। সেটা অবশ্য তিনি বাইরে প্রকাশ করলেন না, তবে সেই রাগটা তার কয়েকটা বক্র কথার মধ্যে থেকে বেরিয়ে এলো। তিনি বললেন, অন্যের জমি দখল করে বছরভর বসবাস করছো, তা তার একটা খাজনা তো হয় নাকি?
তা তোমার বাড়ি বয়ে বাপু সেইটাই আমি নিতে আসিনি, এসেছি তোমার সাহায্য চাইতে। আর তার জন্য তোমারে আমাগো রায় বাহাদুর মশাই কিছু উপঢৌকন দিতে চায়। কথাটা শুনেই হর্ষনাথের চোখ দুটো হঠাৎই যেন আগুনের মতো জ্বলে ওঠে। এক নিমেষে সেই আগুনের শিখায় মুহূর্তের মধ্যে যেন বৃদ্ধ খাজাঞ্চির শরীরটাকে তক্ষুনি পুড়িয়ে শেষ করে ফেলতে চাইছিল। কিন্তু বাধা পড়ল খাজাঞ্চির আরও একটা কথা, যেটা শোনামাত্র তার সমস্ত রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। খাজাঞ্চি মশাই বোধহয় ব্যাপারটা আঁচ করতে পেরেই বললেন, আহা হা হা, রাগ করতেছ কেন? তোমার এ জমি এ বাড়ি তোমারই থাকবে। তাছাড়া তোমার গুরুদেব শ্রী রুদ্রনাথ তান্ত্রিক মহাশয় তোমারে কি বইলে গেছিল সে কথাটা কি তোমার মনে আছে হর্ষনাথ? হর্ষনাথ একটা গভীর চিন্তার মধ্যে পড়ে যায়। তার সমস্ত শিক্ষা দীক্ষার গুরু, তার লালন পালনের সর্বময় কর্তা গুরুদেব শ্রী রুদ্রনাথ তান্ত্রিক তাকে দীক্ষা দেওয়ার পরে বলেছিল, হর্ষনাথ, কখনো কোনো দুস্থ অসহায় বিপদমুখী মুমূর্ষ রোগী মানুষদের সাহায্য করতে পিছু পা হবি না। আজ থেকে তাদের সেবা করাই হবে তোর একমাত্র ধর্ম। কোনো কাজই ছোট নয়, সমাজে সকল কাজের সমাদর সর্বত্র। তাই ছোট বড় যেমন কাজই হোক না কেন করে যাবি, আর তোর সেই কর্মের ফল একদিন নিশ্চয়ই পাবি। কথাগুলো ভাবছিল যখন, তখন খাজাঞ্চি মশাই বললেন, তা আমার কাজটা করবে কি হর্ষনাথ? শুনেছি তুমি কাউরে ফেরোয়ে দাও না। আমারে কি কাম করতে হইব? খাজাঞ্চি মশাই এবার একটু নরমভাবে বলল, শোনো হে হর্ষনাথ, আমাকে কিশোরগঞ্জের জমিদার রায় বাহাদুর শ্রী হরিনাথ চৌধুরী বছর পাঁচেক আগেই বাংলার লাট সাহেবের কাছ থেকে ডাহুকির আশপাশের সমস্ত বনাঞ্চলের আর নদ নদীর ইজারা পেয়েছেন, সেটা নিশ্চয় জানো। তার আগে এই সমস্ত বনাঞ্চলের অধিকার ছিল বাংলার লাট সাহেবদের হাতেই। তদ্দিন আমাগো বাংলার মেঘনা পদ্মা নদীর কুল হইয়ে গোরা সাহেবদের সমস্ত মালপত্র বোঝাই নৌকোগুলো চাঁদিপুর লক্ষ্মীপুর হইয়ে মোহনার পথে বঙ্গোপসাগরে পাড়ি জমাত। তা বিস্তর এই অঞ্চলে যাতায়াতের পথ সুগম করতে একজন জমিদারের হাতে সেই দায়িত্বভার দেওয়ার প্রয়োজন হইয়ে পড়েছিল। মূল কারণটা ছিল সে পথে প্রতিদিন জলদস্যুদের উৎপাত বেড়ে চলেছিল। গোরা সাহেবগো বাণিজ্যিক নৌকোগুলোর সমস্ত মালপত্র লুট করে হ্যাগো লোকজনকে নিহত আহত করে জলদস্যুরা সম্পদ দিচ্ছিল। তা আমাগো জমিদার রায় বাহাদুরের হাতে সেই সমস্ত অঞ্চলের দায়িত্ব এসে পড়ায় তিনি এই সমস্ত জলদস্যুদের কড়া হাতে দমন করতে পেরেছিলেন। হ্যাগো ধৈর্য ধৈর্য গোরা সাহেবগো হাতে তিনি তুলে দিয়েছিলেন। এরপর বেশ কিছু বছর নিরুপদ্রবে কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই বছর খানেক ধরে একখান উটকো ঝামেলা বাঁধিয়েছে সেই ভয়ঙ্কর রাক্ষসীটা। মানে কার কথা বলতে আসি সেটা তুমি নিশ্চয় জানো। তো তার জ্বালায় এখন গোরা সাহেব ঘুম উড়িয়ে গেছে। হ্যাগো নদীপথে বাণিজ্য আবার লাটে উঠেছে। হ্যাগো বহু ক্ষয়ক্ষতি করিয়েছে ওই রাক্ষসীটা। এখনো পর্যন্ত কতজন মাঝি মাল্লা যে ওই ডেরাতে প্রাণ খুইয়েছে তার কোনো ইয়ত্তা নেই। লাট সাহেব এই সমস্ত উটকো ঝামেলারে সমূলে উৎখাত করতে আমাগো রায় বাহাদুর মশাইকে চেপে ধরেছেন। তার রায় বাহাদুর মশাই বহুবার তার লোক লস্কর পাঠিয়েছেন, কিন্তু এই রাক্ষসীর কিছুই করতে পারেননি। এমনকি শেষকালে রায় বাহাদুর স্বয়ং নিজেই বন্দুক নিয়ে রাক্ষসীটারে ঘায়েল করতে গেছিলেন। কিন্তু কি অদ্ভুতভাবে সেই বন্দুকের একখান গুলিও রাক্ষসীর শরীর স্পর্শ করতে পারেনি। সে মায়াবী রাক্ষসীরে একমাত্র তুমি ছাড়া এই অঞ্চলের কেউই দেখছি বাগে আনতে পারবে না। তা তুমি যদি এই রাক্ষসীরে চিরতরে জব্দ করার দায়িত্বখান নাও, তাইলে তুমি যা চাও তাই পাবে। অবশ্য এটা আমাগো রায় বাহাদুরের কথা। তিনি তোমার তন্ত্রবিদ্যা এবং কবরেজি ওষুধের গুণগান শুনেছেন, তাই তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন। তা তুমি কি কাজখান করতে রাজি আছো হর্ষনাথ? এই সময় কিশোর জামাল কুটিরের পিছনে জঙ্গলের পথ ধরে সামনে এগিয়ে আসতেই হর্ষনাথ বলল, করব, তবে একখান শর্তে। খাজাঞ্চি মশাই কথাটা শুনে খুশি হয়ে বললেন, আরে হ্যাঁ বলো, তোমার কি শর্ত? হর্ষনাথ জামালের পাশে দাঁড়িয়ে তার কপালে হাত দিয়ে দেখে নিয়ে বলল, এই জামাল রে তার বাসায় পৌঁছায় দিয়াতে লাগব, আর ওই পুঁটলিটা ওইটা আমারে দেওয়ান লাগব। কথাটা শুনে খাজাঞ্চি মশাই যেন চাঁদ পেলেন হাতে।
সানন্দে জিজ্ঞেস করলেন, আরে এটা তো খুব সামান্য একখান শর্ত। এই নাও, ধরো 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 পুটলিটা, আরও চাইলে আরও দেবো। আর এই স্যালিডারে তার বাড়ি দিয়ে আসার দায়িত্ব এখন আমার, তোমার কোনো চিন্তা নেই। বলো ওর বাড়ি কোন গ্রামে, পারলে আমি এক্ষুনি ওরে আমার পালকিতে করে পৌঁছে দিয়ে আসবো। জামাল কথাটা শুনে খুব খুশি হলো, কিন্তু তার ঠোঁটের কোনায় হাসিটা কি একটা চিন্তা করে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। হর্ষনাথ জামালের এহানো আচরণটা দেখতে পেয়ে সে যেন তার মনের কথা বুঝতে পেরেই বলল, চিন্তা করিস না জামাল, তুই নিশ্চিন্তে তোর বাসায় ফিরা যা। আর এনে তোর আম্মির হাতে এইটা দিবি। যদি কখনো বিপদে পড়িস তাইলে আমারে মনে করিস, আমি ঠিক তোর কাছে চইলাইমু। জামাল ছলো ছলো চোখে হর্ষনাথের মুখের দিকে চেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, হর্ষনাথ, আপনি আমার এত বড় উপকারটা করলেন, তার বিনিময় আমি যে আপনারে কিছুই দিতে পারলাম না হর্ষনাথ। হর্ষনাথ জামালের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দুনিয়ায় কারে কখন প্রয়োজন পড়ে তার ঠিক নাই। একদিন আমারে দেওয়ানের মতো তোর অনেক কিছু থাকবে দেখিস, আর আমি তখন তোর কাছ থেকে চাইয়া নিমু। তখন ভেতরে গিয়া যা, নাস্তা কইরা বাইরা পর দেখি। জামাল হর্ষনাথকে দুই হাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। হর্ষনাথ বলল, কান্দিস না ছোকরা, বিধাতায় চাইলে আবারও তোর লগে আমার দেখা হইব। তখন যা দেখি। হর্ষনাথকে বাইরে থেকে দেখলে ভীষণ শক্ত প্রকৃতির মানুষ বলে মনে হলেও তার মন জলের মতো তরল। জল যেমন নানান সময় নানা রূপ ধারণ করে, হর্ষনাথও তেমন প্রকৃতির। কখনো কঠিন বরফ সমান, কখনো ফুটন্ত, কখনো আবার স্বাভাবিক ছন্দ ধারণ করে। জামাল ঘরে ঢুকে যেতেই হর্ষনাথ তখন খাজাঞ্চি মশাইকে জামালের গতকাল রাতে নদীঘাট থেকে নিয়ে আসার ঘটনাটা বলল। তারপর বলল, ওর বাসা আপনাদের কিশোরগঞ্জের পদ্মাপাড়ে। আচ্ছা আচ্ছা, তাই হবে। তা তোমার সকল শর্ত পূরণ হবে। এখন এই ডাহকিনিটার দফাকেন সারা করো দেখি তোমার তন্ত্রমন্ত্রের দ্বারা। শোনো হর্ষনাথ, তোমার উপর আমাগো বিস্তর ভরসা আছে। ডাহুকিনীর সৃষ্টিকারী কাপালি গণ্ড ভৈরব, তার বসবাস দক্ষিণে সাগরের সুকরিমুকরির চরের জঙ্গলে। জলদস্যুদের সে প্রধান হর্তাকর্তা, তার নিজের দল বইলা কিছুই আর নাই। আপনাগো রায়বাহাদুর মশাই আর গোড়া সাহেবরা তাগজে শেষ করছে সে খবর আমি জানি, কিন্তু অহন তার সহচর যারা তাগো গোড়া সাহেব বা তোমার রায়বাহাদুরের সৈন্য সামন্ত কিছুই কইতে পারবে বইলা আমার মনে হয় না। কারণ তারা দেহধারী হইলে না হয় কথা ছিল, ডাহুকিনিরে যে চালনা করতাছে তারে মিটাইতে হইব, না হইলে ডাহুকিনির কোনো ক্ষতি করা সে আমার দ্বারাও সম্ভব হইব না। আমি খবর পাইছি গণ্ড কাপালি কোনো এক গূঢ় গুপ্ত সাধনা কইরা ডাহুকিনিরে পাইছে। গণ্ড কাপালিক ডাহুকিনির মতো আরও কয়েকক্ষণ রাক্ষসীরে পাওনের জন্য দিবারাত্র সে কুকরি মুকরির চরে বৈশা প্রেত সাধনা করতাছে। সেই সাধনা সম্পন্ন হইলে এই সুন্দরবনের কোনো চর বাকি রাখব না সে, যেখানে ডাহুকিনির মতো রাক্ষসী চারণা কইরা মানুষের ক্ষতি কইতে। এসব কি বলছো কি হর্ষনাথ? তাইলে তো খুব ভয়ঙ্কর একখান ব্যাপার ঘটে যাবে। একখান ডাহুকিনির আতঙ্কে মানুষ এগো ঘর বাড়ি সাইডে ডাহুকির চর সাইডে অন্য স্থানে চলে গেছে, আর তার অত্যাচারে শয়ে শয়ে মানুষ মইরে এগো মৃতদেহ ভেসে গেছে মেঘনার জলে। এখন বলতে আসো ওর মতো আরও কয়েকজন, আর তুমি এতদিন সব কিছু জেনে শুনেও চুপ করিয়ে বসেছিলে। তুমি এর জন্য কেন কিছু কইলে না? খবরটা জানতে পারছি এই কিছুদিন আগে, আর জানতে পাইলেই তো হইব না। তন্ত্র সাধনার অনেক নিয়ম আছে, সময় আছে, দিন ক্ষণ তিথি নক্ষত্র রাশির অনেক হিসাব আছে, তাদের এক একজনের এক এক প্রভাব আছে। আর এইসব সঠিক তিথি নক্ষত্র সম্পর্কে না জানলে কোনো প্রেতের সঙ্গে লড়াই করতে যাওয়া মানে মূর্খামি করা হইব। কোন সময় তার শক্তি বৃদ্ধি পাইব বা কি করিলে প্রেতের শক্তি ক্ষয় হইব, এই সমস্ত কিছুর হিসাব না নিয়া প্রেতরে মিটাইতে গেলে নিজের মরণ নিশ্চিত। তাই সঠিক সময়ের অপেক্ষা করতাছি।
তা বেশ বেশ, তুমি সঠিক দিনক্ষণ এখনো কিছু ঠিক করলে কি? আগামী পরশু শনিবার দিন প্রেত আহ্বান এবং প্রেত মুক্তির প্রশস্ত সময়। সেই দিন 2 ঘড়ির জন্য চন্দ্রগ্রহণ থাকবে। এই গ্রহণের সময়টাকে কামে লাগাইয়া প্রথমে গণ্ড কাপালিকরে বিনাশ করুম, আর তারপরে ডাহুকিনীর অস্তিত্ব মিটানোর কাজটা করতে হইব। ডাহুকিনীর যত কলখাটির সুতা ওই গণ্ড কাপালিকের হাতেই বাইন্ধা আছে। জামাল ঘর থেকে বেরিয়ে এলো। খালি গায়ে একটা খাট ধুতিকে কোনো রকমে জড়িয়ে নিয়ে এসে দাঁড়ালো। খাজাঞ্চি মশাই জামালকে দেখে একবার কেমন একটা তির্যক দৃষ্টিতে তাকিয়ে আবার মুখের ভাব পরিবর্তন করে বললেন, উত্তম, তাইলে ওই কথাই রইল। এসো এ ছোকরা, তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তা তোমার গ্রামের নাম কি? মোর গ্রাম চাউলখোলা। বেশ বেশ, তাই হবে, চাউলখোলাই যাবো এনে। জামাল আরও একবার হর্ষনাথকে 2 হাতে জড়িয়ে ধরল। হর্ষনাথ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা ছোকরা, আবার দেখা হইব। জামালকে সঙ্গে নিয়ে খাজাঞ্চি মশাই পালকিতে উঠিয়ে তাকে নিয়ে চলে গেল। পালকিটের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে বেশ খানিকটা সময় তাকিয়ে রইল হর্ষনাথ। চোখের কোলে তার নোনা জল এলেও সেটার বাঁধ দিতে সে জানে, তাই নিজেকে সামলে নিল। পালকিটা কুটিরের সামনে থেকে আঁকা বাঁকা মেঠো পথ ধরে জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পরে ভোরের গাঢ় কুয়াশার মাঝে অদৃশ্য হয়ে গেল। হর্ষনাথ ঘরে এসে ঢুকে পড়ল। খড়ের বিছানার উপর গিয়ে বসে পড়ল। এখনো বিছানাটার মধ্যে জামালের শরীরের উষ্ণতাটা সে অনুভব করতে পারল। মনটা বড় ভারাক্রান্ত হয়ে উঠল। তারপর বেশ কিছুটা সময় পরে বিছানা ছেড়ে উঠে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বিছানার নিচে পাতা সমস্ত খড়গুলো সরিয়ে ফেলতেই ভিতরে দেখা দিল মাটির নিচে থাকা একটা 4 কোণা বড় গর্ত। তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে একটা টিনের বাক্স বাইরে বের করে নিয়ে এলো হর্ষনাথ। টিনের বাক্সটা খুলতেই তার ভিতর দেখা গেল নানান ধরনের জিনিসপত্র। তার সাথে রাখা আছে বেশ কয়েকটা দুর্লভ পুঁথিপত্র। হর্ষনাথ বাক্সে থাকা প্রত্যেকটা জিনিসকে একবার করে জরিপ করে নিয়ে বাক্সটাকে বন্ধ করে দিল। তারপর সেটাকে একটা কাপড়ের পোটলায় বেঁধে উঠে পড়ল। খড়গুলোকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে দিয়ে আবারও সে বিছানাটা ঠিক করে নিল। সেই দিন আর 5টা নিত্যদিনের মতোই তার কেটে গেল। পরের দিন ভোরবেলা বাইরে অন্ধকার থাকতেই হর্ষনাথ বেরিয়ে পড়ল তার কুটির থেকে। গায়ে তার কম্বলের চাদর, হাঁটু অবধি খাঁট ধুতি, হাতে লণ্ঠন আর তার বাঁশের লাঠিটার সাথে পোটলা বিধি নিয়ে সে কুটিরের সামনে এসে দাঁড়ালো। তারপর লণ্ঠন থেকে খানিকটা জ্বালানি তেল কুটিরের শুকনো হোগলা পাতায় ছিটিয়ে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল। আর তারপর নিমেষেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তার সমস্ত কুটিরটায়। আগুনের তীব্রতায় হর্ষনাথ সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। অতি দ্রুত বেগে সে কুটিরটার পিছনে থাকা জঙ্গলের অন্ধকারাচ্ছন্ন পথটা ধরে লণ্ঠন হাতে এগিয়ে গেল ঘাটের দিকে। কুয়াশা মাখানো অন্ধকারাচ্ছন্ন ডাকাতিয়া নদী ঘাটে তখন বাঁধা আছে একটা ছোট্ট ডিঙি নৌকা। হর্ষনাথ ডিঙির খোলের ভিতর তার সমস্ত জিনিসপত্র তুলে তার দড়ির বাঁধন খুলে জলে নেমে নৌকাটাকে খানিকটা ঠেলা দিতেই সেটা বার কত দুলে উঠে ভেসে গেল জলে। হর্ষনাথ তরাক করে এক লাফে উঠে পড়ল ডিঙির উপর। তারপর লণ্ঠনটাকে নিভিয়ে দিয়ে দাঁড় বাইতে বাইতে ডাকাতিয়া নদীর ভাটির টানে বেয়ে চলল মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থলের দিকে। নির্জন নদী পাড় থেকে কখনো ভেসে আসছে এক পাল শিয়ালের ডাক, কখনো সুন্দর বনাঞ্চলের ত্রাস বাঘ, আবার কখনো নাম না জানা নানান পাখিদের হাঁক ডাক ভেসে আসতে লাগলো চারিদিক থেকে। হর্ষনাথের ডিঙিটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ডাকাতিয়া নদীর ঘন কুয়াশা মাখানো অন্ধকারের মধ্যে। সন্ধ্যের ঘনিয়ে আসা আধো অন্ধকারের সাথে সাথে সাদা ঘোলাটে একটা আস্তরণ
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কুকুরি মুকুরির সমস্ত বালুচরটা যেন একটা প্রেতপুরীর রূপ নিতে চলেছে। অজস্র পাখপাখালির দল কোনো এক অজানা আশঙ্কায় উত্তাল সামুদ্রিক ঝোড়ো বাতাসে ভর করে ডানা মেলে অতি দ্রুত বেগে সমস্ত বালু চরাঞ্চলটার সীমানা ছাড়িয়ে দূরের পশ্চিমাঞ্চলে মিলিয়ে যাচ্ছে। পৌষের কনকনে ঠান্ডা বাতাস তার তীব্রতা ক্রমশ বাড়িয়ে চলেছে। খানিকটা দূরের সবুজ ম্যানগ্রোভের অভয়ারণ্যটাকে আবছায়া কুয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়ে সেটাকে যেন নরকের একটা দীর্ঘ প্রাচীর বলে মনে হচ্ছে হর্ষনাথের। লক্ষ লক্ষ প্রেতের দল যেন তাদের বক্র শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আপন শিকারের। বিস্তীর্ণ নদী উপকূলের বালুচর পার করে হর্ষনাথ হাঁটতে হাঁটতে চলেছে জঙ্গলের পথে। প্রায় বছর 50 বয়সী গণ্ড কাপালিক অন্ধকার পথে এগিয়ে চলেছে তার সামনে। লোকটা সামান্য কুঁজো, একটা বাঁশের লাঠিতে ভর দিয়ে মাঝে মাঝে বক্র হাসি দিয়ে নানান কথা বলতে বলতে চলেছে সে। হর্ষনাথকে সঙ্গে পেয়ে আছে ভীষণ খুশি। নোনা বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত একটা পচা দুর্গন্ধ। এই গন্ধটা হর্ষনাথের ভীষণ চেনা। নদীর পাকে পচা গলা মৃতদেহগুলো থেকে আকছার এই গন্ধ ভেসে আসে। এতে সে নিত্যদিন অভ্যস্ত। কিছুটা দূর চলার পরে হর্ষনাথের হঠাৎই মনে হলো সে যেন কোনো এক এবড়ো খেবড়ো শক্ত কিছুর উপর দিয়ে মারিয়ে হেঁটে চলেছে। অনবরত খুট খাট ঠুকঠাক কর্মর কর্মর করে শব্দটা হয়েই চলেছে তার প্রতি পদচালনার সাথে সাথে। দু চারটে শক্ত কি যেন পায়ে লেগে গড়িয়ে চলে গেল পথের পাশের জঙ্গলের ভিতর। অন্ধকারময় অতি সংকীর্ণ আঁকা বাঁকা পথের দুপাশে শত শত লাল জ্বলন্ত চোখের দৃষ্টি ক্রমশ ফুটে উঠছে। এ দৃষ্টিতে আছে টাটকা শরীরের রক্ত মাংস খাওয়ার লোলুপতার ছোঁয়া। ঝোপের আড়াল থেকে তাদের পায়ের সাথে তাল মিলিয়ে খুটখাট ঝুপঝাপ শব্দ করে ছুটে চলেছে জ্বলন্ত চোখগুলো। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তাদের মুখ থেকে অদ্ভুত একটা গর্জনের শব্দ মাঝে মধ্যে বেরিয়ে আসছে। ধীরে ধীরে মরা পচা দুর্গন্ধের প্রকোপটা আরও যেন তীব্র হয়ে উঠেছে। হঠাৎই হর্ষনাথের মাথাটা কোনো একটা শক্ত ডালের সঙ্গে ঠুকে গেল। অন্ধকারে জিনিসটাকে হাত বাড়িয়ে ভালো করে অনুভব করে বুঝতে পারল সেটা গাছের ডাল নয়, বরং ওটা কোনো কঙ্কালের শক্ত হাড়। সম্ভবত সেটা গাছ থেকে ঝুলে আছে। দূর থেকে ভেসে আসা ওদবেড়াল আর শিয়াল কুকুরের ডাক সমস্ত পরিবেশটাকে যেন একটা অদ্ভুত ভৌতিক এবং আরও রহস্যময় করে তুলেছে। গণ্ড কাপালিক হঠাৎই একটা ফাঁকা স্থানে এসে দাঁড়ালো। এইখানে খাড়াও হর্ষনাথ, মুই আলো জ্বালাই নিয়ে আসি। হর্ষনাথ দাঁড়িয়ে পড়তে গণ্ড কাপালিক খানিকটা এগিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার পর মুহূর্তেই জ্বলে উঠল একটা আলো। হর্ষনাথ সেই আলোতেই দেখল একটা হোগলা পাতা দিয়ে তৈরি ছোট্ট কুটিরের ভিতর জ্বলে উঠল একটা লণ্ঠন। লণ্ঠনটা হাতে নিয়ে কুটির থেকে বেরিয়ে আসতেই সে আলোতেই হর্ষনাথ দেখল চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা, আর তার মাঝে এক ফালি ছোট্ট অংশে দাঁড়িয়ে আছে হোগলা পাতা দিয়ে তৈরি ওই কুটিরটা। হর্ষনাথের সামনে মাটির বেদির উপর দাঁড়িয়ে আছে একটা হাড়ি কাঠ, আর হাড়ি কাঠ সহ বেদিটার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চাপ চাপ টাটকা রক্ত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মানুষের নরকঙ্কাল, অজস্র হাড়। গণ্ড কাপালিক এগিয়ে এসে একটা ক্রূর হাসি দিয়ে হাড়িকাঠটাকে দেখিয়ে বলল, আর মাত্র একটা নরবলি দিতে পারলি পরে আমার প্রেত চালান সাধনা শেষ হইব, বুঝলা হর্ষনাথ? হ্যাঁ, তখন তখন এই সমস্ত চর আমার দখলে আইব। কাল রাইতের বেলায় চন্দ্রগুণ লাগবার ক্ষণে নরবলিটা দিতে হইব, ব্যাস। এই তখন ঠিক আমারে আর দেহে কে এই জঙ্গলের বাদশাহ হইয়াছাম, বাদশাহ, বুঝলা? দেখতেই পাইবা ডাহুগিনীরেও দেখতে পাইবা। হর্ষনাথ বলল, আপনি ডাহুকির সরার ডাহুকিনীর নাম শুনছেন গুরুদেব?
এও তোমার চাকরানি। ও থাকতি মোরার চিন্তা কিসের? মন্ত্র বইটা ফুক মারলেই মাগিটাই আমার কাছে চইলে আইব, বুঝছ? বেটিরে বাইন্দা থুইছি, যা কাম কই ও তাই করে, আর আমার কাম না করলে ওর মুক্তি নাই। হ্যাঁ, তারে পাইলেন কেমনে গুরুদেব? এই সে মোর কপাল, বুঝলা? এই সাধনার ফল। ডাহুকের চড়াই দিই একখান মাগিরে বাগে খাইছে, এই তার মরাডারে তুইলা সরাই আইনা ওর কলিজা খুইলা এই হানে আনিয়া ওর ভিতর হাকিনি চালান দিছি, আর ব্যাস এই তারপর মাগি আর যাই কই সরাতেই ঘুইরা বাইরায়, আর মুই হুকুম কইলে আমার কাম কইরা দেয়। হ্যাঁ বাইপ্রে, অগলে কয় ডাহুকিনি নাকি সাংঘাতিক পিসাচিনি। মানুষের চলায় ভুলায় ডাইকাই না তারে আধা খাইয়া ডাহুকির স্বরে মাইনসের বাকি গতরডারে পুইতাত হয়ে বাঘ শিয়ালে ছিঁড়া খায় তারে। কাপালিক কথাটা শুনে ভীষণ খুশি হয়ে বক্র হাসিতে ফেটে পড়ল। তারপর খানিকটা সংযত করে বলল, দেখাম তোরে, মুই সব দেখাম, তোর চিলতালাই আজকের দিনটা পার হইতে দে। আর তুই আমার শিষ্য বইলা কথা, তোরে সব দেখামু আর সব শিখাই দিমু, তুই খালি মোর আদেশ পালন করবি। গুরুদেব, আইপনি মোরে যা উপদেশ দিবেন মুই তাই অক্ষরে অক্ষরে পালন করব। আইপনি চাইলে কাইলি এই আইপনার জন্য মুই একখান মাইনসের ব্যবস্থা কইরা দিমু। এই না, তারা দরকার হইব না। এই কাজের লইগা ডাহুকিনিরে পুইসা রাখছি, ওরে হুকুম দিলে পরে ও ঠিক এইখানে মাইনসের ব্যবস্থা কইরা আনবো আমার বলির লইগা। তোরও কাম আছে কিন্তু, আইন নে কাল কুম অন তুই যা দিই জিনিসপত্র বাসার ভিতরে রাখা দিয়া বিশ্রাম কর গিয়া, মোর কাম আছে। তোর রাইতের খাওন বাসার ভিতরেই হাড়িতে রাখা আছে, খাইয়া লগিয়া। আমারে আবার কালকের জন্য এই বহু জোগাড় করতে হইব, রাইতে নাও ফিরতে পারি। ডর লাগে নাই? ওই যতক্ষণ না ফিরি ততক্ষণ বাসার অন্দরই থাকিস, বাইরে বাইরাস না যেন, খবরদার। হ্যাঁ, আইসা গুরুদেব, তাই থাকুম। কথাটা বলি সে হোগলা পাতার কুটিরে ঢুকে পড়ল। গন্ধ কাপালিক এগিয়ে এসে হর্ষনাথের হাতে লণ্ঠনটাকে ধরিয়ে দিয়ে বলল, বাসার অন্দরে কিচ্ছুর মধ্যে হাত দিবি নে, তোর ক্ষতি হইয়া যাইব, সাবধান। এই মাটির হাড়িটা দেখতেছিস, এইটার মধ্যেই তোর খাওন আছে। এই বলেই সে কুটিরের চারদিক ঘিরে তার হাতের বাঁশের লাঠিটাকে নিয়ে দাগ কাটতে কাটতে অদ্ভুত একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এরপর কুটির থেকে সামান্য দূরে অন্ধকারের মধ্যে জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর খানিকটা নিচু হয়ে সেখান থেকে এক মুঠো মাটি তুলে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ে সামনের জঙ্গলের দিকে ছিটিয়ে দিল। আর তার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে থেকে জ্বলে উঠল হাজার হাজার লাল জ্বলন্ত চোখ। এর সাথে গণ্ড কাপালিক উচ্চস্বরে চেঁচিয়ে মুখ থেকে একটা অদ্ভুত শব্দ পড়ল। সেই অদ্ভুত শব্দে সমস্ত বিশ্ব চরাচর যেন মুহূর্তের জন্য আতঙ্কে কেঁপে উঠল। হর্ষনাথ দেখল অসংখ্য সেই লাল লাল হাজার জ্বলন্ত চোখগুলো যেন হিংস্র গর্জন করতে করতে সেই শব্দ লক্ষ্য করে ছুটে আসছে। আর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নরকঙ্কালগুলো শরীরের আড়ষ্ঠতা কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে। তাদের মধ্যে কয়েকটা আবার মাটি ফুঁড়ে বেরিয়ে এল। অন্ধকার বনজঙ্গল ভেদ করে সমস্ত সাপদের দল ছুটে এসে তারা গণ্ড কাপালিকের সামনে দাঁড়ালো। তাদের সমস্বরে ভয়ঙ্কর হিংস্র গর্জনে আকাশ বাতাস যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। গণ্ড কাপালিক তার আঙুলের ইশারায় কুটিরের দিকটা নির্দেশ করতেই অসংখ্য ছায়া ছায়া সব প্রাণীদের দল হর্ষনাথকে তাদের হিংস্র জ্বলন্ত চোখের দৃষ্টি দিয়ে গর্জন করতে করতে এগিয়ে এলো। পরক্ষণে কুটিরের চারিদিকটা যেন ঘিরে ফেলে সশব্দে চলে ফিরে বেড়াতে লাগলো। এরপর গণ্ড কাপালিক তার মুখ থেকে সেই একই ধরনের শব্দ করতে করতে হেঁটে বনের মধ্যে মিলিয়ে দূরে কোথাও মিলিয়ে গেল।
হর্ষনাথ বুঝতে পারল গণ্ড কাপালিক থেকে খাঁচায় বন্দি করে রেখে গেছে। এখান থেকে তার পালাবার পথ বন্ধ করে দিয়ে গেছে। কিন্তু হর্ষনাথ সব রকম প্রস্তুতি নিয়েই এমন এক ভয়ঙ্কর শত্রুর সম্মুখীন হয়েছিল। তাকে ফাঁদে ফেলা অতই সহজ নয়। তাই সে আর দেরি করল না। কুটিরের ভিতরটাকে লণ্ঠনের আলো ফেলে ভালো করে একবার জরিপ করে নিল। সে দেখল ওগলা পাতার বেড়ার গায়ে প্রায় চারিদিকে ঝুলে আছে অসংখ্য মানুষের হাড়, মাথার খুলি, আর তার সাথে বাঁধা আছে একটা করে লাল কাপড় দিয়ে মোড়ানো ছোট্ট পুটুলি। মাথার উপর ঝুলছে প্রকাণ্ড একটা ঝকঝকে খাঁড়া, তাতে রক্তের ছোপ জমে আছে। ল্যাপা মাটির মেঝেতে একটা বেদির উপর একটা পেতলের বড় ঘট রাখা আছে, তাতে একটা গলা কাটা মানুষের করটি বসানো হয়েছে। করটির কপালের উপর তেল সিঁদুরের লম্বা একটা টিপ পরানো আছে। বেদির চারিদিকে ছড়িয়ে আছে নানান পুজোর সামগ্রী। ঘরটার এক কোণায় জড়ো করে রাখা আছে অজস্র শুকনো কাঠ। হর্ষনাথ তাড়াতাড়ি ধুনি জ্বালানোর ব্যবস্থা করল। নিজের বোডলা থেকে বেরিয়ে এলো সেই টিনের বাক্সটা। সেটাকে খুলে তার ভিতর থেকে বার করে নিয়ে এলো একটা মানুষের মাথার খুলি ও মানুষের হার, একটা জপমালা, কয়েকটা ছেঁড়া পুঁথি, একটা শাঁখ, একটা তামার মালসা, আর তার সঙ্গে বেরিয়ে এলো একটা অদ্ভুত দেখতে কাচের শিশি, তাতে বেশ খানিকটা জল আছে। হর্ষনাথ ধুনি জ্বালিয়ে আগুনে আহুতি দিতে দিতে মন্ত্রোচ্চারণ শুরু করল। মাথার খুলিটার উপর জল ছিটিয়ে হাতটাকে দিয়ে বার কত ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে থাকল। বাইরে থেকে তখন ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ছে সেই সাপদের দলগুলো। কুটিরের বাইরে দেওয়া গণ্ডির ভিতর তাদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়ে গেছে গণ্ড কাপালিক। হর্ষনাথ তামার মালসাটার মধ্যে শিশি থেকে খানিকটা জল নিয়ে প্রণাম করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর দরজার কাছে গিয়ে ছিটিয়ে দিতে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগল। আর তার পর মুহূর্তে বাইরে থাকা আবছায়া সাপদগুলোর গায়ে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। তাদের হিংস্র গর্জন যেন মুহূর্তে সমবেত আর্তনাদে রূপান্তরিত হল। এইভাবে বেশ কিছু সময় পরে হর্ষনাথ আসনে ফিরে এসে শাঁখটাকে হাতে তুলে নিয়ে ফিরে গেল দরজার কাছে। আর সেটাকে মুখে ধরে ফুঁ দিতেই উচ্চস্বরে বেজে উঠল শঙ্খধ্বনি। এক টানা সেই শঙ্খ নিনাদ যেন বিশ্ব চরাচরকে আন্দোলিত করে তুলল। বাতাসে বাতাসে প্রতিধ্বনিত হয়ে মুহূর্তে একটা দৈবিক প্রলয় শুরু হয়ে গেল। যেন সমস্ত অপশক্তি মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে পড়ল। কুয়াশা মাখানো আবছায় অন্ধকার ম্যানগ্রোভ বনাঞ্চলের ভিতর একটা আলোর বিচ্ছুরণ তরঙ্গের মতো খেলে যেতে লাগল। অজস্র ধোয়ার কুণ্ডলী সেখান থেকে পাক খেতে খেতে উঠে গেল আকাশে। আর তার কিছু পরেই সমস্তটাই আকাশের মাঝে বিলীন হয়ে গেল। সাপদগুলো যেভাবে ছুটে এসেছিল সেইভাবেই অগ্নিদগ্ধ অবস্থায় তাদের প্রাণ নিয়ে ছুটে বনের ভিতর পালিয়ে যেতে যেতে ছাই হয়ে বাতাসে মিশে গেল। ধীরে ধীরে সমস্ত পৃথিবীটা যেন শান্ত হয়ে নিস্তব্ধ নিকষ অন্ধকারের চাদরের আড়ালে ঢাকা পড়ে গেল। হর্ষনাথ ফিরে এসে হোগলা পাতার বেড়া থেকে সমস্ত মাথার খুলি সমেত লাল কাপড়ের পুটুলিগুলো খুলে নিয়ে এসে আসনে বসে পড়ল। আর ধনির আগুনে শুকনো কাঠ গুজে দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে এক একটা করে সমস্ত খুলি সমেত পুটুলিগুলোকে আগুনে আহুতি দিতে লাগল। সেগুলোর সবগুলো পুড়ে ছাই না হওয়া পর্যন্ত হর্ষনাথ একইভাবে মন্ত্রোচ্চারণ করতে করতে একটা লাঠি দিয়ে খুঁচিয়ে চলল। আর শুকনো কাঠ দিয়ে ধুনির আগুনটাকে উস্কে দিতে লাগল। ইতিমধ্যেই বহু দূর থেকে একটা পুরুষ কণ্ঠস্বরে তীব্র গর্জনের শব্দ ভেসে এলো। হর্ষনাথ বুঝতে পারল গণ্ড কাপালিক ফিরে আসছে। তাই সে তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে শিশি থেকে এক গণ্ডুষ জল হাতের তালুতে নিয়ে কুটিরের চতুর্দিকে মন্ত্র পড়ে ছিটিয়ে দিল। হর্ষনাথ দরজার কাছে স্থির হয়ে দাঁড়াতেই একটা বাঁকা হাসি হেসে উঠল। গণ্ড কাপালিক খানিকটা দূরে এসে দাঁড়িয়ে তীব্র হুঙ্কারের স্বরে বলল, চণ্ডাল, তোর এত বড় সাহস! তুই মোর এত বছরের সমস্ত শক্তি রে, মোর সমস্ত সাধনা রে শেষ কইরা ফেলাইলি। বিশ্বাসঘাতক! মিশা কথা কইয়া আমারে শেষ করলি। হর্ষনাথ তীব্র গর্জন করে বলে উঠল, তুই গরিব মাইনসের যা ক্ষতি করছস তার শাস্তি দয়নের লাইগা তোর লগে সল কইতে হইল। তোর আইজ আর গতি নাই। আইজ তুই তোর পাপের শাস্তি ভোগ করবি গণ্ড।
গণ্ডকাপালিক আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে তার হাতের লাঠি বাগিয়ে ধরে 2 পা সামনে এগিয়ে আসতেই হঠাৎই তাকে যেন কেউ প্রচণ্ড জোরে এক ধাক্কায় দূরে নিয়ে গিয়ে ফেলল। মাটিতে আছড়ে পড়ে গণ্ডকাপালিক ব্যথায় আর্তনাদ করে উঠল। হর্ষনাথ একটা অট্ট হাসি হেসে বলল, তোর বাসারে বাইন্দা কইরা রাখছি, এইখানে এখন তোর ঢোকনের কোনো উপায় নাই। মুইও খানিক তন্তর মন্তর জানি রে গণ্ড। গণ্ডকাপালিক ব্যথায় কুকিয়ে উঠে সামান্য হুঙ্কার ছেড়ে বলল, তোর গুরু কেডা? কি নাম তার? এ গুরু বিনা হে অসম্ভব। মোর গুরু তোর বাপেরও বাপ, তান্ত্রিক রুদ্র শঙ্করগিরি মহারাজ। গণ্ডকাপালিক নামটা শুনেই তার চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে গেল। মাটি থেকে সামান্য উঠতে গিয়েও আবারও আছাড় খেয়ে পড়ল। এবার তার কণ্ঠস্বর যেন দমে গেল। সে বলল, তোর শক্তির লগে মুই বাইরা উঠতে পারুম না। তুই তুই আমার লগেই থাক হর্ষনাথ। তুই আর মুই দুইজনাই এই সমস্ত অঞ্চলটার রাজা বাদশাহ হইয়া থাকুম। তোর মতো পাপিষ্টের লগে মুই অপন দেখতাছস? ও কথা বইলা যা, নিজের ভালো চাস তো। এবার ক দেহি ডাহুকিনি রে কিয়ের মধ্যে বাইন্দা থুইছস, নইলে তোর ওই ঘট মুই বিসর্জন দিয়া দিমু, অপবিত্র কইরা দিমু। ক। গণ্ডকাপালিক সামান্য উঠে পড়ল। তারপর কুজো হয়ে এগিয়ে আসতে আসতে বলল, ও কাম তুই করিস না হর্ষনাথ। তাইলে তাইলে মুই শেষ হইয়া যাইমু। যে ঘট অপবিত্র করবি কইলি, ওইটারে নিচেই জমির অন্দরে পুইতা রাখা আছে। হর্ষনাথ কথাটা শুনেই চট করে ঘরে ঢুকে এক লাথিতে পেট্রোলের ঘরটাকে ছিটকে ফেলে দেয়। মাটির বেদিটাকে 2 হাত দিয়ে উপরে ফেলতেই দেখে লাল সিঁদুর মাখানো একটা মাটির মণ্ড। হর্ষনাথ বুঝতে পারল এর ভিতরেই আছে ডাহুকিনীর কলিজাটা। সেটাকে হাতে নিয়ে উঠে দাঁড়াতেই একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে ঘরের এক কোনায়। গণ্ডকাপালিক কখন আর কিভাবে যেন ঘরের ভিতরে ঢুকে এসেছিল, হর্ষনাথের সেই দিকে খেয়ালই ছিল না। সে ছিটকে পড়তেই গণ্ডকাপালিক একটা ভয়ঙ্কর বক্র হাসি হেসে বলল, বাসা বাইন্দা থুইছিলিস না? দে হর্ষনাথ, বাঁধন খুইল্লা ফেলাইছি। ওরে আটকাইয়া রাখুন, অত সহজ কার্য নয় রে মূর্খ। নিজের ভালো চাইছ, কলিজাটা মোর হাতে দিয়া দে, নইলে তোরে মুই কারি নর বলি তুম। কথাটা বলতে বলতে গণ্ডকাপালিক হর্ষনাথের সমস্ত পুজোর সামগ্রী একটা একটা করে ধুনির আগুনে দিতে থাকে। মাথার খুলি, হাড়, তার আসন, জপমালা সমস্ত জিনিসপত্র আগুনে আহুতি দিয়ে কাচের শিশিটাকে হাতে নিয়ে বলে, এই কেমনে হইতাছে 7 সমুদ্রের পানি? হ্যাঁ, না তা হইব না। এই এতর গুরুদেবের চরণ দোয়া পানি। কিরে ক, সঠিক কিনা? হর্ষনাথ নিজেকে সামলে নিল। মাটির মণ্ডটা তখন নিজের হাতে সে ধরে আছে। গণ্ডকাপালিক বলল, ওরে মূর্খ, কলি জানিয়া কি করবি? ডাহুকিনীরে মারণ অতই সহজ? ওই 108টা মাইনসের বলি চড়াইয়া বহু সাধ্য সাধনা কইরা ওরে পাইছি। ওর শক্তির লাগে তুই পারবি কেমনে? হর্ষনাথ আর দাঁড়িয়ে থাকতে পারে না। চকিতেই ছুটে এসে গণ্ডকাপালিকের মাথার সামনের ঝুলন্ত খাড়াটাকে এক হাতে টেনে নামিয়ে দিয়ে গণ্ডকাপালিকের গলা লক্ষ্য করে চালিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যে কাটা গলাটা ছিটকে পড়ে বাইরে। আর তার মুন্ডহীন ধরটা কেবল কিছু সময় একই জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সমস্ত ঘরটায় রক্তের বন্যা বইয়ে দিয়ে মাটিতে পড়ে কিছু সময় নড়ে উঠে স্থির হয়ে যায়। হর্ষনাথের সমস্ত মুখ, চোখ, শরীর রক্তে মাখামাখি হয়ে যায়। হাতে ধরে থাকা খাড়াটা একটা বিকট শব্দ করে মাটিতে পড়তেই হর্ষনাথ সঙ্গীত ফিরে পায়। কিছু সময় দাঁড়িয়ে সে কি একটা চিন্তা করে, তারপর নিজের লাঠিটাকে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে গণ্ডকাপালিকের রক্ত মাখানো কাটা মুন্ডুটাকে মাটি থেকে তুলে এনে ঘরে ঢুকে আসে। তারপর ধনির ধর মুন্ডু এক জায়গায় রেখে হাতে তুলে নেয় নিজের কাচের শিশি, শঙ্খ আর ডাহুকিনীর কলিজা রাখা মাটির মণ্ড।
সেগুলোকে একটা কাপড়ের পুটুলিতে বেঁধে নেয়। সেগুলিকে সঙ্গে নিয়ে তার লাঠি আর লণ্ঠনটাকে হাতে নিয়ে কুটিরের বাইরে এসে দাঁড়ায়। লণ্ঠন থেকে খানিকটা জ্বালানি তেল কুটিরের হোগলা পাতার বেড়ায় ছড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় সেখানে। আর দেখতে দেখতে গণ্ড কাপালিকের সমস্ত কুটিরটা আগুনের লেলিহান শিখায় জ্বলে ওঠে। হর্ষনাথ পিছনে ফিরে অন্ধকার ম্যানগ্রোভ বনাঞ্চলের কুয়াশা মাখানো অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বালুচরের দিকে যায়। অন্ধকার নিস্তব্ধ বালুচরে লণ্ঠনের আলো ফেলে খানিক এদিক ওদিক খুঁজতে খুঁজতে তার ছোট্ট ডিঙি নৌকাটাকে দেখতে পায় সে। রাত তখন গভীর, বিশ্ব চরাচর তখনই শীতের চাদর গায়ে জড়িয়ে গভীর নিদ্রা নিতে ব্যস্ত। হর্ষনাথ জলের দিকে আলো ফেলে দেখল নদীতে তখনও উজান চলছে। সে সামান্য সুযোগটাকে কাজে লাগিয়ে হর্ষনাথ ডিঙি নৌকোটাকে বাঁধন খুলে ঠেলে জলে নামিয়ে দাঁড় বাইতে বাইতে ফিরে চলল নদীর উজানে। এখনো আরো একটা কাজ বাকি পড়ে রইল। তার জন্য যেতে হবে তাকে ডাহুকি চরে। তবে সে নিজেও জানে না ডাহুকিনি বিনাশ হবে কিসে। তবে জয়ের আশা বুকে নিয়ে বিপদের বাসায় পাড়ি জমিয়েছে সে। মেঘনা পদ্মা মোহনার প্রবল জলোচ্ছ্বাস উজানের ঢেউয়ের মাঝে কেবল হাল ধরে বসে থাকা ছাড়া হর্ষনাথের আর কোনো কাজ ছিল না। শুধু সময়ের প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে ভেসে ফিরে যাওয়া ডাহুকির চরে। গণ্ড কাপালিক এতক্ষণে বোধহয় পুড়ে ছাই হয়ে কুকড়ি মুকড়ির ম্যানগ্রোভের বনাঞ্চলের বাতাসে মিলিয়ে গেছে। তার সাথে মিশে গেছে তার দীর্ঘমেয়াদী জীবনের সমস্ত নৃশংস পাপের নিশান। হর্ষনাথকেও হারাতে হয়েছে তার গুরু রুদ্রশঙ্কর গিরি মহারাজের থেকে পাওয়া পবিত্র 108টি রুদ্রাক্ষের জপমালাটিকে। কিছু পেতে হলে যে কিছু দিতেই হবে, এই কথাটি তার গুরুর কাছেই শোনা। তাই তার হারানো এবং পাওয়ার সমতাটা প্রায় সমপরিমাণ। হর্ষনাথ হঠাৎ করেই বুঝতে পারল ডিঙি নৌকাটার গতি ক্রমশ কমে আসছে। নিকষ কালো ধোঁয়াটে অন্ধকারে জলের গতিপথ বোঝার উপায় নেই। শুধু শব্দের উপর নির্ভর করে জলের প্রবাহ নির্ধারণ করতে হয়। হর্ষনাথ বুঝতে পারল ভাটির সময় হয়ে এসেছে। তাই সে ধার বাইতে বাইতে চলল কোনো এক নাম না জানা খাঁড়ির বাঁকের দিকে চড়ায় ডিঙিটাকে ফেরাতে। প্রায় অর্ধেক শক্তি ক্ষয় করে এতটা সময় জলপথে অতিবাহিত হয়ে যাওয়ার পরে হর্ষনাথের সামান্য বিশ্রামের প্রয়োজন ছিল। অন্ধকারের বুক চিরে চলতে চলতে ডিঙিটা হঠাৎই যেন শক্ত কিসের সঙ্গে একটা বেশ জোরে ধাক্কা খেয়ে দুলে উঠল। হর্ষনাথ কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ডিঙিটাকে আরো খানিকটা এগিয়ে নিতেই সেটা চড়ার পাকের মধ্যে আটকে গিয়ে থেমে গেল। বাতাসের শোঁ শোঁ আর জলের কুলকুল শব্দটা কানে ভেসে আসছে। হর্ষনাথ চড়ার দিকে আন্দাজ করে নোঙরটাকে ছুঁড়ে দিল। আর তার সাথে সাথেই অন্ধকারের বুক চিরে কোনো রকমে চড়াই উঠতেই অন্ধকারে সয়ে আসা চোখে দেখে বুঝতে পারল একজন রোগাটে গোছের মানুষ বালুচরের উপর হাত পা ছড়িয়ে পড়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। ডিঙিটি থেকে ছুড়ে দেওয়া তার নোঙরটা বিঁধে আছে মানুষটার বুকের মাঝখানের পাঁজরে। হর্ষনাথ সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর নোঙরটাকে তুলতে গেলে লোকটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে হর্ষনাথের হাত দুটোকে নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে কোনো রকমে বলে ওঠে, তারপরে এই মানুষটা স্থির হয়ে যায়। হর্ষনাথ ঠিক বুঝতে পারে না এই কথাটার অর্থ কি। অন্ধকার কুয়াশা ঢাকা বালুচরে তার পঞ্চেন্দ্রিয় যেন কিসের একটা অজানা সংকেত পেয়ে হঠাৎ করেই সজাগ হয়ে ওঠে। শীতল বাতাস কান পেতে শোনার চেষ্টা করে কোনো এক অচেনা অজানা প্রাণীর শব্দ। ডাহুকিনীর ডাক তার কাছে অপরিচিত নয়। দূর থেকে ভেসে আসা মানুষের আর্ত চিৎকারের সাথে সাথে বহুবার সে পেয়েছে সাপত্তার গম্ভীর গর্জন আর অট্ট হাসির শব্দ। হর্ষনাথ মৃতদেহ থেকে নোঙরটাকে এক ঝটকায় তুলে নিয়ে সেটাকে চড়ার পাকে নিয়ে গেঁথে দিল। ফিরে গিয়ে ডিঙিতে উঠতে গিয়ে চোখে পড়ল আরও একটা পালতোলা নৌকো জলের উপর কাত হয়ে ভেসে আছে। হর্ষনাথ বুঝতে পারল তখন এটাতেই তার ডিঙিটায় ধাক্কা লেগেছিল।
ভোরের কুয়াশা জড়ানো হিম শীতল বাতাসে হর্ষনাথের শরীরটা কেমন যেন প্রবল একটা ঠান্ডায় জমে যেতে শুরু করেছে। অসাড় হয়ে আসা সমস্ত শরীর নিয়ে সে কোনো রকমে ডিঙিতে উঠে তার খোলের মধ্যে কম্বল গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। তীব্র ঠান্ডার বদান্যতায় ডিঙির খোলের মধ্যে শুয়ে খানিকটা সময় সে বেশ কয়েকবার ঠক ঠক করে কেঁপে ওঠে এবং ধীরে ধীরে সে তার চেতনা হারায়। তীব্র আলোর ছটা আর এক ঝাঁক পাকফাকালির সমস্বরে কলরবে জ্ঞান ফেরে হর্ষনাথের। ডিঙিটা ঢেউয়ের তালে তালে দুলছে। ডিঙির খুলে কোনো রকমে উঠে বসে হর্ষনাথ। ঘুম চড়ানো চোখে এদিক ওদিক চেয়ে দেখে চারিদিক সবুজ বনাঞ্চলের মাঝে মেঘনার উপকূলের একটা নাম না জানা চড়ায় বালিচরে সে সম্পূর্ণ রাতটা কাটিয়েছে। বাড়ির চড়ায় একটা আটখাওয়া মৃতদেহ পড়ে আছে, আর তাকে ঘিরে আছে গোটা তিনেক কুমির। তারা মরাটাকে নিয়ে তাদের পেট ভরাচ্ছে। লোকটার পেট ফুঁড়ে বেরিয়ে আসা রক্ত মাখানো নাড়ি ভুড়িগুলো, এগুলো নিয়ে শয়ে শয়ে দাঁড় কাকের দল নিজেদের মধ্যে টানাটানি করছে। হর্ষনাথকে হঠাৎ করে দেখতে পেয়ে খানচারেক পাতি শেয়াল খ্যাঁক খ্যাঁক শব্দ করে বালির চর ছেড়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। হর্ষনাথের এইসবে কোনো ভয় নেই, তবে ডোরাকাটা এদিক ওদিক কাছে পিঠে লুকিয়ে বসে থাকলে তাহলে খানিকটা ভয়ের ব্যাপার থাকে। হর্ষনাথ একাই তাকে খতম করার ক্ষমতা রাখে, কিন্তু বুভুক্ষ অবুজ প্রাণীটাকে মারতে তার মন চায় না। হর্ষনাথ ডিঙি থেকে জলে নেমে মুখ ধুয়ে খানিকটা জল খেয়ে ডিঙির বাঁধন খুলে দাঁড় বাইতে বাইতে ভাটির টানের বিপরীতে মেঘনার মাঝ বরাবর স্রোতে ভেসে চলল। আঁকাবাঁকা নদীর কোথাও সংকীর্ণ, কোথাও প্রশস্ত হয়ে চলে গেছে বহু দূরে। একটুখানি বেলা বাড়তেই সে পৌঁছল শামুক খোলের চড়ায়। এখান থেকে ভাগ হয়ে মেঘনার আরেকটি শাখা চলে গেছে পূর্ব দিক বরাবর, যার নাম ডাকাতিয়া নদী। শামুকখোলের চড়ায় আগে 10-12 ঘর বসতি থাকলেও বর্তমানে ডাহুকির আতঙ্কে সমস্ত চরটাই আজ জনমানব শূন্য। ডাহুকিনীর রোষানলে পড়ে আস্তে আস্তে আশেপাশের সমস্ত চরগুলোই ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে যাবে। হর্ষনাথ চড়ার পাকে ডিঙি ভিড়িয়ে তার জিনিসপত্র নিয়ে নেমে পড়ে জলে। ডিঙিটাকে চড়ার খুঁটির সাথে বেঁধে ঘন জঙ্গলের ভিতরে যাওয়ার সরু আঁকা বাঁকা পথ ধরে চলে যায়। হর্ষনাথের ইচ্ছে ছিল শামুকখোলের চড়ায় একদিন সে ঘর বাঁধবে, এখানকার গ্রামের মানুষদের সেবা করবে, কিন্তু সময় বয়ে গেলেও তার সে স্বপ্ন আজও পূরণ হয়নি। এখানে সুন্দরী গরান গেওয়া হেতাল গাছের স্নিগ্ধ সবুজ অভয়ারণ্যের ভিতরে নতুন করে বাঁচার স্বপ্ন সে দেখেছিল, কিন্তু একটা অবছায়া হঠাৎ করে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ে তার সে সমস্ত স্বপ্নগুলোকে এক লহমায় ভেঙে চুরমার করে দিয়েছে। এটার একটা প্রতিঘাত তো নিতেই হবে। হর্ষনাথ জঙ্গল থেকে যখন বেরিয়ে এলো তখন সূর্যটা পশ্চিম দিগন্তে রওনা দিয়েছে। 4টে বনমোরগকে একসঙ্গে ঠ্যাং বেঁধে সে তার ডিঙিতে এনে তুলল। ডিঙির বাঁধন খুলে সেটাকে সামান্য জলে ঠেলা দিয়ে উঠে পড়ল ডিঙির খোলে। নদীতে উজান লেগেছে, তাই পাশের চরে যেতে খুব একটা দৈহিক পরিশ্রম করতে হলো না। 2 ঘড়ি সময়ের মধ্যেই সে মেঘনার জলের তোরে পৌঁছে গেল ডাহুকির চরে। আশেপাশে ভাঙা ডিঙি, পানসি, বড় বড় নৌকো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে কোনোটার সামান্য অংশ জলের উপর ভেসে আছে, আবার কোনোটা চড়ার কাছে পাকের মধ্যে অর্ধেক ঢুকে আছে। অসংখ্য শ্বাসমূল অজগর সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে বিস্তীর্ণ বনাঞ্চলটাকে একটা ভয়াবহ রূপদান করেছে। হর্ষনাথ আবার ডিঙি নৌকাটাকে চড়ায় ভিড়িয়ে জলে নেমে বালির চড়ায় একটা খুঁটি পুঁতে ডিঙিটাকে বাঁধল। সন্ধে ঘনিয়ে আসছে দেখে সে চটপট তার কাজ শুরু করে দেয়। বালির চড়ার খানিকটা জায়গা জুড়ে চক্রাকারে পাক মাটি দিয়ে লেপে নেয়। তারপর সঙ্গে আনা শিশি থেকে জল নিয়ে চারিদিকে ছিটিয়ে দিয়ে মন্ত্র পড়ে স্থান বন্ধন করে দেয়। এরপর শুকনো ডালপালা আর কাঠ নিয়ে এসে ধুনি জ্বালায়। বনমোরগগুলোকে ধুনির আগুনে এক একটা করে পুড়িয়ে তার পালক ছাড়িয়ে সামনে রাখে। ওদিকে সমস্ত বালির চরটা ঘন অন্ধকার আর কুয়াশার আড়ালে ধীরে ধীরে ঢাকা পড়ে যেতে থাকে। রাতচরা পাখিদের হাঁকডাক আর বন্য জন্তুদের কলরবে সমস্ত ডাহুকির চর এবং আশেপাশের সমস্ত বনাঞ্চলটা তখন মাতোয়ারা। হর্ষনাথ নদীর জলে নেমে 3টে ডুব দিয়ে চড়ার পাকের উপর বসে তার সমস্ত শরীরটাকে কাদা মাটি দিয়ে ঢেকে ফেলল।
কেবল তার চোখ দুটো ছাড়া। সেই সময় সাধারণ কোনো মানুষ তার রূপ দর্শন করলে হয়তো এক লহমায় এই ধরনী ছেড়ে মুহূর্তে বিদায় নিত। সন্ধ্যের হিম শীতল বাতাস এখন আর তাকে জমিয়ে দিতে পারল না। একটা অদ্ভুত তেজ যেন তার সমস্ত শরীরকে, সমস্ত শীতটাকে উত্তাপে পরিণত করেছে। হর্ষনাথ গিয়ে বসল ধুনির আগুনের সামনে। তারপর চোখ বুজে এক মনে ধ্যান করে চলল। ধ্যানস্থ অবস্থায় তার কানে ভেসে আসতে লাগলো বনাঞ্চলের ভিতর থেকে ওঠা একটা অদ্ভুত শব্দ। তবে সে শব্দ সন্ধ্যের ঘরে ফেরা পাখিদের কলরবে অনেক ক্ষীণ হয়ে কানে এসে লাগছে। হর্ষনাথে একাগ্র চিত্তে সমস্ত শব্দগুলোকে মনের ভিতর আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে থাকে। আবার শোঁ শব্দ, জঙ্গলের ভিতর থেকে পাতা ঝরে পড়ার শব্দ, প্রবহমান মেঘনার জলের ধারার কুলুকুল শব্দ, পাকপাখালিদের মিলিত শব্দ, শিয়ালের কলতানের শব্দ, আর সবশেষে সেই অদ্ভুত শব্দ। প্রতি হৃৎস্পন্দনের সাথে সাথে সেই শব্দটা যেন ফিরে ফিরে আসছে বারবার। হর্ষনাথের মুখে একটা হাসির রেখা খেলে গেল। চোখ খুলে একবার আকাশের দিকে চেয়ে দেখল কুয়াশা মাখানো অন্ধকার আকাশে গোল থালার মতো চাঁদটায় ধীরে ধীরে গ্রহণ লাগতে শুরু করে দিয়েছে। হর্ষনাথ পাশে রাখা কম্বলটাকে ধুনির উপর ফেলে আগুনটাকে চাপা দিয়ে দিল। এরপর উঠে চারিদিকটাকে একবার জরিপ করে নিয়ে হঠাৎই সে মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বার করল। যে শব্দটা গণ্ড কাপালিক নিজের মুখ থেকে কুকুরি মুকরির চড়ায় তার পোষ্য সাপদের আহ্বান জানাতে করেছিল। হর্ষনাথ তখন ব্যাপারটা বুঝতে না পারলেও পরে বেশ বুঝতে পেরেছিল, তাই হর্ষনাথ তারস্বরে সেই শব্দটাই করে উঠল। সেই শব্দ সমস্ত বনাঞ্চলের দিকে দিকে প্রতিফলিত হয়ে মিশে যেতে লাগলো দূরের কুয়াশার নিকষ কালো অন্ধকারের মাঝে। আকাশের দিকে চেয়ে দেখল পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। আর কিছু মাত্র সময় হাতে বাকি। গ্রহণ চলাকালীন ডাহকিনী দুর্বল আর ক্ষুধার্ত হয়ে পড়ল। আর তার এই দুর্বলতাকে কাজে লাগাতে হর্ষনাথ এতগুলো দিন অপেক্ষায় ছিল। আজ আর সে সুযোগ হাতছাড়া করা যাবে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে আবারও চোখ বুজে শব্দটাকে শোনার চেষ্টা করে। বিশ্ব চরাচরের সমস্ত কিছুই এখন শান্ত এবং নিস্তব্ধ। বাতাসটা কেমন যেন ক্রমশ ভারী হয়ে আসছে। হর্ষনাথ বুঝতে পারে শিকার তার খুব নিকটেই আছে। বাতাসে ঘ্রাণ নিতেই একটা মরা পচা দুর্গন্ধ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। আর তার সাথে সাথে শুনতে পেল অট্ট হাসির শব্দ। ঘন অরণ্যের নিকষ কালো অন্ধকারটা ভেদ করে দুটো জ্বলন্ত চোখ ধক করে জ্বলে উঠল। হর্ষনাথ ধীরে ধীরে সামান্য নিচু হয়ে হাতে তুলে নিল একটা বন মোরগকে। তারপর ছুড়ে দিল চোখ দুটোকে লক্ষ্য করে। আর তার সাথে সাথে সেই সাপটটা ঝাঁপিয়ে পড়ল পোড়া বন মোরগটার উপর। তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে নিমেষের মধ্যে সেটাকে চালান করে দিল তার ক্ষুধার্ত পেটের ভিতর। সাপটটা আরও খানিকটা এগিয়ে এলো। হর্ষনাথ সেই একইভাবে আরও একটা পোড়া বনমোরগকে ছুড়ে দিল সাপটটার দিকে। তার বিষধর সাপের মতো শীর্ণ বাঁকানো শরীর, তার মাংসহীন করটির উপর সমস্ত সাদাটে চুলগুলো জংলা বাতাসে উঠছে। আগুনের মতো জ্বলন্ত লাল দুটো চোখে তার এখন লোলুবতার ছাপ। তার ক্ষুধার জ্বালা এত তাড়াতাড়ি যে মিটবে সে কথা হর্ষনাথ জানত। তাই তার এই ক্ষুধার্ত অবস্থাকে কাজে লাগিয়ে ডাহুকিনীকে চিরতরে ধ্বংস করার পরিকল্পনাটা হর্ষনাথ বহুদিন আগেই মনে মনে ছকে ফেলেছিল। পূর্ণ চন্দ্রগ্রহণে তার শক্তির ক্ষয় হয়। এই সময় সে থাকে প্রবল ক্ষুধার্ত। হর্ষনাথ পরপর 4টে বনমোরগ ছুড়ে দেওয়ার পরে এরপর যখন ডাহুকিনীর ক্ষুধা আর লোভের মাত্রা দ্বিগুণ হয়ে ওঠে, তখনই সে তার খিদে মেটাতে পাগলের মতো আচরণ করতে থাকে। হর্ষনাথের গণ্ডির বাইরে তার উত্তেজনার মাত্রা অধিক হয়ে ওঠে। একটা বৃহৎ সরীসৃপ প্রাণীর মতো হর্ষনাথের চারিদিকে প্রবল গর্জন করতে করতে পাক খেতে থাকে। হর্ষনাথ আকাশের দিকে চেয়ে দেখল চাঁদের আলোর রেখা ফুটে উঠছে। আর সামান্য সময় অতিবাহিত হলেই সে গণ্ডি পার করে আঘাত হানবে তার উপর। হর্ষনাথ মুখ থেকে আবারও সেই অদ্ভুত শব্দ করতেই ডাহুকিনী এবার একেবারে হর্ষনাথের সামনাসামনি এসে স্থির হয়ে দাঁড়াল। হর্ষনাথ মাটির মণ্ডটাকে ছুড়ে দিল ডাহুকিনীর দিকে।
সেটা গিয়ে মাটিতে পড়তেই মাটির মণ্ডটা ভেঙে টুকরো হয়ে বেরিয়ে এলো ডাহুকিনীর কলিজাটা। ডাহুকিনীর লোভাতুর চোখ তার উপর দৃষ্টি পড়তেই সেটাকে বুভুক্ষুর মতো মুহূর্তের মধ্যে নিজের লম্বা জিভ দিয়ে মাটি থেকে চেটে তুলে সে তার নিজের মুখে চালান করে দাঁত দিয়ে চিবোতেই একটা প্রকাণ্ড আর্তনাদ আর গর্জনে ফেটে পড়ল সমস্ত বনাঞ্চলটা। সেই তীব্র আর্তনাদে কেঁপে উঠল মেঘনার জল, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল সে। তীব্র একটা যন্ত্রণায় ফেটে পড়ল ডাহুকিনী। নিজের কলিজা নিজেই সে হজম করেছে, আর তার সমস্ত শক্তি দিতেই আবারও ধুনিতে আগুন জ্বলে ওঠে। গোটা কত কাঠ ধুনিতে গুজে দিতেই আগুনের তেজ আরো প্রখর হয়ে ওঠে। আগুনের উত্তাপে ডাহুকিনীর শরীরটা যেন ক্রমশ গুটিয়ে আসতে থাকে। সে তার মুখ থেকে অতি কষ্টে শব্দ করতে থাকে। হর্ষনাথ বুঝতে পারল ডাহুকিনীর কোপের অবসান হওয়া আর কিছু সময়ের দেরি। মাঝে মধ্যে থরথর করে কেঁপে কেঁপে উঠছে সে। হর্ষনাথ একটা জ্বলন্ত কাঠ ছুড়ে দিল নিথর হয়ে ধুতে থাকা ডাহুকিনীর দিকে, আর তার পরক্ষণে দাউ দাউ করে সম্পূর্ণ শরীরটা চলে উঠল ডাহুকিনীর। জ্বলন্ত অবস্থাতেই ডাহুকিনীর কণ্ঠস্বর থেকে শেষবারের মতো বেরিয়ে এসেছিল সামান্য আর্তনাদটুকু। এরপর তার শরীরের সমস্তটাই বেশ কিছুটা সময় জ্বলতে জ্বলতে ধোঁয়া আর ছাই হয়ে ধীরে ধীরে মিলে গেল সুন্দর বনাঞ্চলের বাতাসে। হর্ষনাথ আকাশের দিকে একবার চেয়ে দেখল। গোল থালার মতো দেখতে পূর্ণিমার চাঁদটা যেন হর্ষনাথের এই বিজয় যাত্রার সাক্ষী হয়ে তার রূপলি আলো ছড়িয়ে প্রাণ খুলে হাসছে। হর্ষনাথ দুই হাত করজোড় করে তার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে গেল। তারপর শরীরের সমস্ত কাদা মাটি ধুয়ে এসে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডিঙিতে উঠে বসল। সেই দিনের রাতটা সে ডাহুকির চরেই নিশ্চিন্তে গভীর নিদ্রা দিয়ে কাটিয়ে দিল। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে ডাহুকির চরার আশেপাশের সমস্ত বনাঞ্চলটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়ে হাসছে। গাছে গাছে পাখিদের কুজন, স্নিগ্ধ বাতাসে নেই মরা পচা দুর্গন্ধের ছোঁয়া। হর্ষনাথ ঘুম থেকে উঠে মেঘনার জলে হাত ধুয়ে তার ডিঙিটার বাঁধন খুলে সেটাকে ঠেলে জলে নামিয়ে নিল। তারপর ডিঙায় উঠে দাঁড় বাইতে বাইতে চলল মেঘনার ভাটির টানে শামুক খোলের চড়ার দিকে। সেখানে তার দেখা এতদিনের স্বপ্ন পূরণ করতে হবে তো। আজ আর কোনো বাধা নেই। ধীরে ধীরে জনবসতি আবারও গড়ে উঠবে সমস্ত সুন্দর বনাঞ্চল জুড়ে। জেলে বাওয়ালি মৌলেরা এখন নিশ্চিন্তে ডাহুকির চরে আসবে তাদের জীবন এবং জীবিকার খোঁজে। ডাহুকির চরটা চোখের আড়াল থেকে সরে যাওয়ার আগে হর্ষনাথ শেষবারের মতো সেখানে তাকিয়ে দেখল চড়ায় ডাহুকিনীর আর কোনো অস্তিত্ব পড়ে বা বেঁচে নেই। বেঁচে আছে কেবল তার যুদ্ধের রণাঙ্গন ল্যাপা মাটির আসনটির উপর এক তাল ধুনির কাঠ এবং পোড়া ছাই। হর্ষনাথ সেই দিকে তাকিয়ে একবার হাসল, তারপর ভেসে চলল মেঘনার ভাটির টানে। ধীরে ধীরে হর্ষনাথের চোখের আড়ালে চলে গেল ডাহুকির চর। শুনছিলেন প্রখ্যাত লেখক তন্ময় মুখার্জির কলমে হর্ষনাথ চণ্ডাল সিরিজের প্রথম গল্প ডাহুকিনীর কোপ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিং সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।